মঙ্গলবার রাত 9:30। তার মানেই আপনার যাবতীয় অসুখ শেষ, কারণ তার উত্তরগুলো পাওয়ার সময় হয়ে গিয়েছে। আর সেই সমস্ত উত্তর দিতে আজ অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট একজন ডাক্তারবাবু। তার কাছে যাব, তবে তার আগে বলে দিই যে আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা কিন্তু ঘরে ঘরে সমস্যা। একটু বয়স বাড়লে আমরা ভাবতাম এই রোগ হয়, তবে এখন দেখা যায় স্ট্রেস, নানা রকম ফাস্ট ফুডের হ্যাবিট, বিভিন্ন কারণে, অনেকটা জেনেটিক কারণেও খুব অল্প বয়সেই এই রোগ থাবা বসাচ্ছে। হার্টের যত্ন, হার্ট অ্যাটাক, সব কিছু মিলিয়েই নানা প্রশ্নের উত্তর দেবেন আজকের চিকিৎসক। সঙ্গে রয়েছি আমি মনীষা আর মল্লিকা। আর আজকে আমাদের সঙ্গে ডাক্তারবাবু রয়েছেন, যিনি ডাক্তার মৈনাক মুখোপাধ্যায়, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। ডাক্তারবাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি, হার্ট অ্যাটাক, সম্ভবত এটাকে আমরা সন্ন্যাস রোগ বলে জানি, তাই তো? নমস্কার। নমস্কার। সন্ন্যাস রোগ একটা সময় বলা হতো বোধহয় এই কারণে যে এর কোনো চিকিৎসার সুযোগ সেভাবে আগে ছিল না, কিন্তু আজকের দিনে হার্ট অ্যাটাকটা খুব কমন একটা বিষয় এবং এটার চিকিৎসারও বিভিন্ন ব্যবস্থা রয়েছে। সময় মতন ব্যবস্থা নিতে পারলে জীবন নিশ্চিত করাটাও সম্ভব। মৈনাকবাবুর কাছে প্রথমেই চলে যাব, যে প্রথম যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করব, এই যে হার্টের অসুখ, আমরা জানি যে হার্টের অসুখ নানা কারণে হতে পারে। এই যে আমরা মাঝে মাঝেই শুনি যে রক্ত যেতে যেতে রক্তর পথটা বন্ধ হয়ে গেল, ব্লক হয়ে গেল ব্লাড, এই যে ব্লাড ব্লক হয়ে যাচ্ছে, এই বিষয়টা ঠিক কি, যদি একটু ভেঙে বলেন। হার্ট আসলে আমাদের একটা মাসেলের তৈরি একটা পাম্পের মতন, যেটা সারা জীবন ধরে আমাদের কনস্ট্যান্টলি পাম্প করে যায়। তো এই হার্টেরও নিজের নিউট্রিশন এবং পুষ্টির জন্য অক্সিজেন দরকার, খাদ্য দরকার। তাই হার্টের নিজস্ব কিছু ধমনী আছে, যেই ধমনীরা হার্টের মাংসপেশিকে রক্ত দেয়। তো কারোর ক্ষেত্রে এই ধমনীর ভেতর দিয়ে যখন রক্ত যায়, সেই জায়গাগুলোয় ধমনীর দেওয়ালের মধ্যে ফ্যাট জমে, কোলেস্টেরল জাতীয় পার্টিকেলসগুলো জমে গিয়ে ব্লক তৈরি হয় ধীরে ধীরে। এবার সেই ব্লকগুলো কোনো ক্ষেত্রে সময়ের সাথে সাথে আস্তে আস্তে যখন বাড়তে থাকে, তখন স্বভাবতই তার ভেতর দিয়ে যখন রক্তটা প্রবাহ করে, তাতে একটা রেজিস্ট্যান্স বা বাধাপ্রাপ্ত হয়, ফলে রোগী আস্তে আস্তে কিছু কিছু বিশেষ রকমের সিমটমের সম্মুখীন হন। বেশ, এই যে রোগী কিছু কিছু সিমটমের সম্মুখীন হয় আপনি বললেন, তাহলে এখান থেকেই পরের প্রশ্নটা উঠে আসছে যে হার্টের অসুখের মূল সিমটম কি কি? এই ধরনের হার্ট ব্লকের, অর্থাৎ হার্টের ধমনীর ব্লকের শুরুর দিকে যখন ব্লকের পরিমাণ কম থাকে, তখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রোগীর কোনো সিমটম খুব একটা বিশেষ কিছু থাকে না। কিন্তু সময়ের সাথে সাথে যখন ব্লক আস্তে আস্তে বাড়তে থাকেন, তখন প্রথম দিকের সিমটম হয় রোগী যখন কাজকর্ম করতে যান বা কোনো এক্সারশন, সিঁড়ি ভাঙা, অনেকখানি হাঁটা, সেই সময় রোগীর আস্তে আস্তে রক্ত সঞ্চালনের ব্যাহতর জন্য বুকে ব্যথা, শ্বাসকষ্ট, হাঁপিয়ে যাওয়া, ক্লান্তিভাব, এই ধরনের জিনিসগুলো শুরুতে শুরু হয়। আমাদের একজন লিসনার রয়েছেন ফোনে, শুনে নি তার কথা। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি শঙ্কর বাগ বলছি, মশাট হুগলি থেকে। ডাক্তারবাবুকে নমস্কার। আমার 3টে প্রশ্ন আছে। সেটা হচ্ছে, যদি কোনো বয়স্ক মানুষে দেখা যাচ্ছে 1 সপ্তাহ আগে তিনি কথাবার্তার দিকে খুব ভালো ছিলেন, মাঝখানে আস্তে আস্তে দেখা যাচ্ছে তার কথা কাউকে কিছু বলতে গেলে কথা জড়িয়ে যাচ্ছে, কথা স্পষ্ট হচ্ছে না, 1 নম্বর। আর সেই ব্যক্তির প্রেশারটা, ওজনটা কতটা রাখতে হবে, লবণ বা চর্বি জাতীয় খাবার কতটা পরিমাণে কি খাবে কি না খাবে, আর যদি কোমরের মধ্যে কোনো ব্যথা থাকে সেখানে কি হার্ট অ্যাটাক হতে পারে? নমস্কার। বললেন অনেকগুলো সম্ভাবনার কথা বললেন তুমি। এবার অনেকগুলো সম্ভাবনা মানে অনেকগুলো কাছাকাছি সিমটমের কথাই বললেন। ডাক্তারবাবু, আপনার উত্তরটা। মূলত কথা জড়িয়ে যাওয়ার সিমটমগুলো হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকের থেকে হওয়ার সম্ভাবনা কম থাকে। এগুলো মূলত ব্রেন স্ট্রোকের লক্ষণ। ফলে হার্টের ধমনীতে যেরকম ব্লক হয়, সেরকম ব্রেনের ধমনীতেও ব্লক হয়ে ব্রেন স্ট্রোকের সমস্যা হয়। ফলে কারোর যদি হঠাৎ করে কথা জড়িয়ে যেতে শুরু করে, তখন সেক্ষেত্রে বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমরা ব্রেন স্ট্রোককে সন্দেহ করি। তবে শুধু ব্রেন স্ট্রোক নয়, অনেক ক্ষেত্রে সোডিয়ামের গণ্ডগোল বা আনুষঙ্গিক অন্যান্য নার্ভের সমস্যাতেও কিন্তু অনেক সময় এরকম ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। কোমরের ব্যথার সাথে স্বাভাবিকভাবে এই ধরনের হার্ট ব্লক বা এই ধরনের অসুখের খুব বেশি সম্পর্ক নেই। বয়সকালে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো আর্থ্রাইটিস বা স্পন্ডেলাইটিস এই ধরনের সমস্যার থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকে। খাদ্যের ব্যাপারটা যেটা উনি জানতে চাইছেন, যে হ্যাঁ, চর্বি জাতীয় খাবার নিঃসন্দেহে, তৈলাক্ত খাবার, চর্বি জাতীয় খাবার কিছুটা লিমিটেডভাবেই খাওয়ার দরকার সব মানুষেরই। সেটা যেমন হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক প্রতিরোধ করার জন্য, সেরকম যার
অলরেডি হার্টের সমস্যা হয়ে গেছে তারও অসুখটা যাতে আর ফার্দার না বাড়ে তার জন্য তার নিঃসন্দেহে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সংযমী থাকার দরকার আছে। অতিরিক্ত লবণ সেবন ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে। যাদের হার্টের পাম্পিং পাওয়ার কম তাদের অতিরিক্ত লবণ সেবন শরীরে অতিরিক্ত মাত্রায় জল জমিয়ে দেওয়া বা হার্ট ফেলিওর বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা রাখে। ফলে লবণ পর্যাপ্ত পরিমাণে একটু সংযমীভাবে খাওয়াটাই ভালো। বেশ, চলে যাব আরও একবার আমাদের ফোন কলে। ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করব একটু হেডফোনটা পরে নিতে, যাতে আমাদের লিসনারের প্রশ্নটা সরাসরি শুনতে পান। নমস্কার, কে আছেন? নমস্কার, হ্যাঁ হ্যাঁ বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। বলুন। হ্যাঁ, প্রশ্নটা। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আমার 3টি জিজ্ঞাসা। প্রথমত, নিয়মিত হাঁটা না নিয়মিত সাইকেল চালানো হার্ট অ্যাটাক থেকে দূরে রাখবে? আর এই কাঁচা আমলকি আমরা অনেকে খাই, এই কাঁচা আমলকি নিয়মিত খেলে এটা থেকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কতটা কমবে? নমস্কার। বেশ, প্রথম প্রশ্ন যেটা আপনার, যে নিয়মিত এক্সারসাইজ, যেটা আপনি মূলত বলতে চাইছেন যে সাইক্লিং কিংবা হাঁটা চলা, নিঃসন্দেহে যে কোনো রকমের শারীরিক ক্রিয়াকলাপ বা এক্সারসাইজ আমাদের হার্টের জন্য অত্যন্ত উপকারী। সেটা যেমন যার হার্টের অসুখ আছে তার জন্যও দরকার, সেরকম হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক প্রিভেন্ট করার জন্য বা প্রতিরোধ করার জন্য দরকার। অনেক রকমের ব্যায়াম হয়, কিন্তু সবথেকে সহজ সরল কার্যকরী জিনিস হচ্ছে হাঁটা। তাই নিয়মিত আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি থেকে রেকমেন্ড করা হয় যে দৈনিক যদি অন্তত আধ ঘন্টা করে হাঁটা যায়, অন্তত পক্ষে মিনিমাম সপ্তাহে যদি 150 মিনিটের বেশি হাঁটা যায়, তাহলে সেটা কিন্তু আমাদের শরীরের এই কার্ডিওভাস্কুলার সমস্যাগুলোকে বা হার্টের সমস্যাগুলোকে অনেক ক্ষেত্রেই প্রতিরোধ করতে পারে। সাইক্লিংও নিঃসন্দেহে হার্টের রিহ্যাবিলিটেশনের একটা জরুরি এক্সারসাইজের মধ্যে পড়ে। তবে সবার পক্ষে সাইক্লিং করা সম্ভব হয় না, বিশেষত বয়সের সাথে সাথে নানান রকমের নার্ভের সমস্যা বা আর্থ্রাইটিস জাতীয় সমস্যায় সাইক্লিংটা সবাই করে উঠতে পারেন না। তাই বেশিরভাগ ক্ষেত্রে আমি রেকমেন্ড করব যে হাঁটাটা যাতে নিয়মিত মেনটেন করা যায়, সেই জিনিসটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন যেটা, যে কাঁচা আমলকিতে তো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি আছে, ফলে সেটা শরীরের সবার জন্যই কার্যকরী। হার্ট ব্লক শুধু প্রিভেন্ট করার জন্য নয়, সব দিক থেকেই কাঁচা আমলকি নিয়মিত খেলে শরীরের জন্য সেটা উপকারী। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা আমরা নিষেধ করব, কারোর যদি কিডনি স্টোন বা এই জাতীয় সমস্যা থাকে সেক্ষেত্রে খুব বেশি পরিমাণে খাওয়াটা ঠিক হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ক্ষেত্রেই অনেকে এই কাঁচা আমলকি জিনিসটা সেদ্ধ করে খান। যে কোনো ভিটামিন সি কিন্তু থার্মোলেবাইল একটা ভিটামিন, ফলে যেই মুহূর্তে একটা কোনো খাবার আমরা যেটাতে ভিটামিন সি আছে সেটা যদি আমরা তাপে রাখি, তাহলে কিন্তু ভিটামিন সিটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমলকিটা খেলে সেটা কাঁচা খাওয়াই ভালো। খুব পরিমাণে বেশি না হলেও অ্যাটলিস্ট 1/4 যদি খাওয়া যায়, সেটা নিঃসন্দেহে শরীরের জন্য উপকারী। এর সঙ্গে সামঞ্জস্য রেখে যে প্রশ্নগুলো চলে আসছে তাতে যাব, যে এই যে হার্ট অ্যাটাক, আপনি প্রথমেই বললেন যে ধমনীতে ব্লাড অনেক সময় ব্লক হয়, সেখান থেকে সমস্যা তৈরি হচ্ছে। এই যে হার্ট অ্যাটাক, এটা হয় কিভাবে? একটা ধমনীতে রক্ত যেতে যেতে রক্তটা বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি হার্ট অ্যাটাক হলো? এর প্রসেসটা কি, কেন হয়? এই যে ক্রনিক ব্লকগুলো যেগুলো আমরা আলোচনা করলাম, সেই ব্লকগুলোর মধ্যে হঠাৎ করে কিছু কিছু ক্ষেত্রে কিছু বিশেষ রকমের পরিবর্তন হয়। ব্লকগুলোর ওপরের যে প্লেনটা থাকে, সেই প্লেনটা কোনো সময় হঠাৎ করে ফেটে যায়, সেখানে কিছু চির হয়, এবং সেই মুহূর্তে সাথে সাথে সেই জায়গাটায় যে প্রবাহমান রক্তটা থাকে সেটা দলা পাকিয়ে যায়, গিয়ে ক্লট হয়ে যায়। গিয়ে সাথে সাথেই হঠাৎ করে গোটা ধমনীটার ভেতর দিয়ে যে রক্ত সঞ্চালনটা হচ্ছিল, সেই রক্ত সঞ্চালনটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এই যে অ্যাব্রাপ্টলি বা হঠাৎ করে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়া, এটাই কিন্তু এই হার্ট অ্যাটাকের মূল সমস্যা আর কি, প্যাথোফিজিওলজি। তো এইভাবেই হার্ট অ্যাটাক জিনিসটা হয়। মাঝখানে একটা প্রশ্ন রেখেছিলাম যে হাঁটার পদ্ধতি কি হবে? সকালবেলা খালি পেটে হাঁটবো, না বিকেলবেলা হালকা হাঁটবো জোরে না আস্তে, খালি পেটে না ভরা পেটে, এরকম বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দেন। হাঁটার নির্দিষ্ট কোনো সেরকমভাবে সময় নেই, তবে যাদের ব্লাড প্রেশার বেশি বা হার্টের অসুখ আছে বা স্ট্রোক হয়েছে, এদের ক্ষেত্রে সকালের দিকটা আমরা সাধারণত বলি যে একটু অ্যাভয়েড করতে, কারণ সকালের দিকে ব্লাড প্রেশার খুব বেশি মাত্রায় আমাদের স্বাভাবিকভাবে একটু বেড়ে থাকে। তবে যার ব্লাড প্রেশার নিয়মিত ঠিকঠাক ওষুধ সেবনে কন্ট্রোল আছে, তার ক্ষেত্রে যে এই বিষয়টি খুব বেশি সবসময় প্রভাব ফেলে তেমনটা নয়। তবে নিজের দৈনন্দিন জীবনযাত্রার সাথে সামঞ্জস্য রেখে যে কোনো সময় হাঁটা যেতে পারে। হার্টের এই প্রেশার রিলেটেড প্রবলেম থাকলে বিকেলের দিকে বা ইভিনিং ওয়াক করাটা তাদের জন্য ভালো। যাদের সুগারের সমস্যা আছে, তাদের অনেক সময় খাদ্যাভ্যাসের পরে বা খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে রক্তে সুগারের মাত্রা খুব বেড়ে যাওয়ার চান্স থাকে, তাই তাদের ক্ষেত্রে আমরা বলি যে খাওয়া দাওয়ার পরে একটু হাঁটুন।
তাতে এই হঠাৎ করে খাওয়া দাওয়ার পরেই যে ব্লাডে সুগারের স্পাইক হয় সেটা কন্ট্রোল করা যায়। তবে যাদের হার্টের ব্লক আছে তাদের কিন্তু খাওয়া দাওয়ার পরে হাঁটতে গেলে বুকের ওপর হার্টের ওপরে চাপ পড়ার সম্ভাবনা থাকে। ফলে এই ধরনের রুগীদের ক্ষেত্রে যাদের হার্ট ব্লকের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে হাঁটতে নিষেধ করি। আচ্ছা, এই যে হার্ট ব্লকের ক্ষেত্রে বলছেন যে যাদের ব্লক আছে তাদের ক্ষেত্রে হার্টে একটা চাপ পড়ে খাওয়া দাওয়ার পরে, সেক্ষেত্রে খাওয়া দাওয়ার পরিমাণের কি বিশেষ কোনো নিয়ম মেনে চলা উচিত? মানে যতটা খেলে পেট ভার হবে বা একদম ভরা পেট, সেগুলো কি মেনটেন করলে বিশেষ কোনো সুবিধা থাকবে? সবসময় আমাদের কখনোই পুরোপুরি পেট ভরে খাওয়াটা উচিত না। মানে যখন আমাদের ব্রেন অনুভব করে যে আমাদের পেটটা সম্পূর্ণরূপে ভরে গেল, অ্যাকচুয়ালি কিন্তু তার অনেক আগে আমাদের শরীরের প্রয়োজনীয় পরিমাণে ক্যালোরি আমাদের অলরেডি খাওয়া হয়ে যায়। এটা একটা বিশেষ রকমের নিউরোলজিক্যাল মেকানিজম। সেই জন্য কখনোই প্রচুর পরিমাণে অনেকখানি খেয়ে একদম পেট ভর্তি করে রাখলাম, সেটা এমনি কারোর জন্যই খুব একটা উপযোগী নয়, হার্টের পেশেন্টের জন্য তো কখনোই নয়। লিসনার বলছিলেন রয়েছেন যে- একজন, আচ্ছা, মনীষা। হুম। শুনে নি কে বলছেন। নমস্কার। হ্যালো দিদি ভাই, নমস্কার। হ্যাঁ, বলুন। আমি আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি। বলুন। ডাক্তারবাবুকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। হচ্ছে আমি আমার ওই যখন মাঝে মধ্যে যখন স্নান করতে যায় না, মানে টিউবওয়েলে স্নান, মানে তোমাকে টিপে দেয়, মানে টিউবওয়েল মানে জল টিপে দেয় আমাকে, এর বসে স্নান করতে করতে মানে কানটা যেন বোমা বোমা করে শব্দ হয়। এইটা কি কারণে হয়? এটা আমি যা, তারপরে আমার নাতনি বলছে আপনার ওই শরীরের রক্তটা জোর চলাচল হচ্ছে, ওর জন্য কান বোমা করছে। আর তুই কি করে জানবি, কি করে? বলছে হ্যাঁ ওটা। আপনার প্রশ্ন কি এইটা কেন হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, শুনতে এটা- থাকুন। দেখুন, এই বিষয়টা কোনোভাবেই ঠিক হার্টের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। অনেক সময় নার্ভের সমস্যার থেকে বা কানের কোনো সমস্যা থাকলে তার থেকে এরকম ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। বেশ, আপনি একটা কথা বলছিলেন যে যারা প্রেশারের ওষুধ নিয়মিত খান, যারা ব্লাড প্রেশারে ভোগেন, তাদের একটা সম্ভাবনা থাকে, একটা ঝুঁকি থাকে, সম্ভাবনা বলা বলে একটা ঝুঁকি থাকে হার্ট অ্যাটাকের। এখানে একটা ছোট্ট প্রশ্ন, যেটা আমাদের খুব কমন প্রশ্ন। আপনারা বলে থাকেন যে হার্ট অ্যাটাকের ওষুধ নির্দিষ্ট সময়ে খাওয়া উচিত। ধরুন কোনো রোগী মানে ব্লাড প্রেশারের ওষুধ খেতে ভুলে গেলেন একদিন, সেক্ষেত্রে তার যখন সেটা মনে পড়ছে সে কি তখনই সেটা নিতে পারে, নাকি তার পরের ডোজের সাথে এই ডোজটা অ্যাডজাস্ট করার জন্য সেদিনটা সে বাদ দেবে? চেষ্টা করা উচিত নিয়মিতই ওষুধটা সেবন করা ঠিকঠাক সময়। তবে কিছু কিছু ক্ষেত্রে মানুষের এরকম ভুল হতেই পারে। হলে যখন মনে পড়লো তখন তিনি খেতে পারেন, কারণ তা নাহলে হঠাৎ করে তার ব্লাড প্রেশার খুব বেড়ে যেতে পারে, বেড়ে গিয়ে সমস্যা হতে পারে। কিন্তু তাতে তার পরবর্তী যে ডোজটা আছে সেই ডোজের টাইমিংটা কিন্তু কিছুটা অ্যাডজাস্ট করতে হবে। যেমন একটা উদাহরণ হিসেবে আমরা ভাবতে পারি যে কেউ সকালবেলা ব্লাড প্রেশারের ওষুধ খান, তিনি ভুলে গেলেন, তিনি তার বদলে তার ওষুধটা সেই দিন হয়তো দুপুরবেলা বা বিকেলবেলায় খেলেন। তাহলে সেক্ষেত্রে তার পরের দিনের যে ডোজটা সেইটার স্পেসিংটা একটুখানি বাড়িয়ে ধীরে 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 আবার মূল টাইমে ফিরে আসাটাই তার মানে বাঞ্ছিত। যিনি দিনে একবার খান তাকে 24 ঘন্টা গ্যাপেই খেতে হবে। যদি 24 ঘন্টা গ্যাপটা কোনোভাবে ব্রেক হয়ে যায় তাহলে সেটা ওই 23, 22, 21 হ্যাঁ। করে আবার অ্যাডজাস্টমেন্টে আসতে হবে। তাতে হঠাৎ করে ব্লাড প্রেশারটা ফ্লাকচুয়েট করার চান্সটা কম থাকবে। বেশ, আবারও একজন লিসনার রয়েছেন, শুনে নেব তার কথা। নমস্কার। নমস্কার, আমি বীরভূম জেলার অন্তর্গত ইলামবাজার সন্নিকট একটা গ্রাম ঘুরিশা থেকে রহমান বলছিলাম। নমস্কার। নমস্কার। বলুন। তো আমি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং হাইপারটেনসে রোগী। হুম হুম। তো এখন জীবনযাপন আমি অনেকটা মডিফাইড করেছি, ওষুধও খাই, ডাক্তারের আন্ডারে থাকি এবং ওয়াক করি চলতে 8 ঘন্টা থেকে 40 মিনিট। তো আমার প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবুর কাছে, তো আমি যে হার্ট অ্যাটাক থেকে দূরে প্রিভেন্ট করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে? বেশ, আপনি আর শুনতে থাকুন। হ্যাঁ, আর বলুন। এখন হ্যাঁ, আর সুগারটা আমার এখন, ডায়াবেটিসটা এখন আমার একটু একবারে নর্মালেই আছে ওষুধ খেয়ে। হুম। আচ্ছা, আর হার্ট অ্যাটাকের বাংলা সন্ন্যাস হয় নাকি স্ট্রোকের বাংলা সন্ন্যাস হয়, সন্ন্যাস রোগ, এটা আমার একটু লাগলো আর কি। ঠিক আছে, শুনতে থাকুন আপনি। আপনি একদমই ঠিক বলেছেন। সন্ন্যাস রোগটা মূলত খিঁচুনি বা স্ট্রোক এই জাতীয় জিনিসের সাথে সংযুক্ত। তো যাই হোক, আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে আমার সুগার আছে, প্রেশার আছে, আমি কিভাবে হার্ট অ্যাটাক হওয়াটাকে আটকাবো। খুব সহজভাবে বলতে গেলে সুগার এবং প্রেশারটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রিত রাখতে হবে। সেটা ওষুধ খাওয়া এবং লাইফস্টাইল মডিফাই করা, সেই ব্যাপারগুলোর সাথে এর সাথে যেগুলো জরুরি, যে ধূমপান বা তামাক জাতীয় জিনিসের থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় এটা একদমই অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলো কিন্তু হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের রিস্ক ভীষণভাবে বাড়িয়ে দেয়।
তার সাথে নিয়মিত শরীরচর্চা করা, মূলত হাঁটা, যেটাকে আমি বললাম যে গুরুত্বপূর্ণ খুবই, এবং নিজের ওজনকে একটা নিয়ন্ত্রিত জায়গায় রাখা, যাতে স্থূলত্বের শিকার না হন সেটা খেয়াল রাখবেন। অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, কোনোভাবেই নেশার দিকে যাবেন না। এবং ঘুম, এখনকার দিনে কিন্তু হার্ট অ্যাটাক প্রিভেন্ট করার ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে গুড কোয়ালিটি স্লিপ, রাত্রিরে অন্তত 6.5-7 ঘন্টা যাতে ভালো ঘুম হয়। এই ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক বাড়ে। বিশেষত সুগারের রুগীদের ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরবো, সেটা হচ্ছে কোলেস্টেরলের ওষুধ। সুগারের পেশেন্টদের না বহু ক্ষেত্রে আমরা ভাবি যে তার রক্তের রিপোর্টে হয়তো কোলেস্টেরল নর্মাল, তার কোলেস্টেরলের ওষুধ খাওয়ার দরকার নেই। এই ধারণাটা একটু অন্যরকম সুগারের ক্ষেত্রে। সুগারের পেশেন্টদের কোলেস্টেরলের যে বিশেষ কোলেস্টেরলগুলো আমাদের এই হার্টের অ্যাটাক বা হার্ট ব্লক তৈরি করে, তার ভৌত ধর্মগুলো বা ফিজিক্যাল প্রপার্টিগুলো একটু আলাদা রকমের হয়। ফলে তাদেরকে আটকে রাখার জন্য নিয়মিত অন্তত মডারেট টু হাই ডোজ, মানে একটু হায়ার ডোজে স্ট্যাটিন জাতীয় ওষুধ, এই কোলেস্টেরলের ওষুধ খাওয়াটা খুব বাঞ্ছনীয়। এটা কিন্তু প্রমাণিত দীর্ঘকালীন ক্ষেত্রে হার্ট অ্যাটাক রোধ করতে পারে এবং হার্ট অ্যাটাকের প্রাবল্যটাকেও কিন্তু অনেকটা হ্রাস করতে পারে। এটা সমস্ত গাইডলাইন রেকমেন্ড করে। আমাদের ফেসবুকে নয়, আমাদের হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন রয়েছে রবীন্দ্র কর্মকার বারাসাত থেকে। উনি লিখছেন, আমার মায়ের বয়স 65+, ওনার ব্লকেজ আছে অনেকটাই, এনজিওগ্রাম করেছি, ব্লক আছে, ডাক্তারবাবু বলেছেন ওপেন হার্ট সার্জারি করতে, কিন্তু ব্লক কি ঔষধে সারে না? উপরে আমি প্রেসক্রিপশন দিলাম, একটু যদি গাইড করেন। ওষুধগুলো সব খাচ্ছেন মা, কিন্তু প্রেসক্রিপশনটা আসেনি। হ্যাঁ, তো সেই জন্য আমরা ডাক্তারবাবুকে দেখাতে পারলাম না। তবে আপনি সাধারণভাবে যে প্রশ্নটা রেখেছেন যে ওপেন হার্ট সার্জারির বাদ দিয়ে শুধুমাত্র ব্লক কি ওষুধে সারে? অনেক ক্ষেত্রে যখন ক্রনিক পরিস্থিতিতে থাকে, মানে হার্ট অ্যাটাক হয়নি, ক্রনিক ধরনের ব্লক, সেই ব্লক কিন্তু অনেক ক্ষেত্রেই ওষুধ দিয়ে নিয়ন্ত্রিত রাখা যায়। হয়তো কমে না, কিন্তু বেড়ে ওঠাটাকে আটকানো যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে হার্টের কিছু কিছু আর্টারির কিছু কিছু জায়গার ব্লক খুব সিগনিফিক্যান্ট ব্লক। সেই ব্লকগুলো কিন্তু পরীক্ষালব্ধভাবে একদম প্রমাণিত যে সেই ধরনের ব্লকগুলো যদি ক্রনিক পরিস্থিতিতেও থাকে, যেমন দেখা গেল যে মূল আর্টারির গোড়ার কাছে ব্লক, সেই সব ব্লকগুলো কিন্তু হঠাৎ করে বিপদ ভবিষ্যতে নিয়ে আসার সম্ভাবনা খুব বেশি থাকে। ফলে সেই ব্লকগুলোর জন্য অপারেশন দরকার। এছাড়া যদি একাধিক ধমনীতে ব্লক থাকে, তাতেও কিন্তু দেখা গেছে যে সেই ধরনের রোগীদের ক্ষেত্রে রোগী ওষুধ খেয়ে খুব বেশি দিন ভালো থাকেন না, তার সমস্যা বাড়তে থাকে, নানান রকমের সমস্যা তৈরি হয়। ফলে সেই ধরনেরও যাদের এই মাল্টিভেসেল করোনারি আর্টারি ডিজিজ আছে, একাধিক ধমনীর সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু বাইপাসের আউটকাম তুলনামূলকভাবে শুধু ওষুধ দিয়ে রাখার থেকে অনেক বেটার। আচ্ছা, আরও একটা প্রশ্ন রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে। লিখছেন মৈনাক ব্যানার্জি, শ্রীরামপুর হুগলি থেকে। লিখছেন সাইনাস ব্রাডিকর্ডিয়া আছে, ডাক্তারবাবু ইসিজি করিয়ে ধরেছেন, পাশাপাশি এসেনশিয়াল ট্রেমারের পেশেন্ট, এর জন্য ডাক্তারবাবু বিটা ব্লকার বন্ধ করে দিয়েছেন। এই ধরনের রোগের লক্ষণ থাকলে বিটা ব্লকার কি একেবারেই খাওয়া যায় না? এছাড়া আর কিভাবে দুটো রোগ থাকলে ভারসাম্য রক্ষা করে চিকিৎসা সম্ভব? বেশ, এসেনশিয়াল ট্রেমার বিষয়টা সম্পূর্ণরূপেই নিউরোলজির সাথে লিঙ্কড। তবে এসেনশিয়াল ট্রেমারে যে ধরনের ওষুধ সচরাচরভাবে ব্যবহার করা হয় তাতে হার্টের গতিবেগ একটু কমার সম্ভাবনা থাকে। সেই জন্য যার সাইনাস ব্র্যাডিকার্ডিয়া আছে, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া কথাটার মানে হচ্ছে হার্টের গতিবেগ যখন 60-এর নিচে চলে যায়, কিন্তু ঠিক ব্লক জাতীয় সমস্যার জন্য গতিবেগটা হয়তো কম নয়, তাদের ক্ষেত্রে আমরা সেটাকে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া বলি। তো সাইনাস ব্র্যাডিকার্ডিয়ায় কিছু কিছু ওষুধ আছে যেগুলো এই ব্র্যাডিকার্ডিয়াটাকে বাড়িয়ে দিতে পারে, ফলে অনেক সময় সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তবে কারো কারোর ক্ষেত্রে কিন্তু লো ডোজে এই ধরনের ওষুধ টলারেটও তারা করতে পারেন। তবে এসেনশিয়াল ট্রেমার যদি খুব সমস্যা করে, তবে তার জন্য কিন্তু আলাদাও কিছু কিছু ওষুধ হয়, সেগুলো আপনি একজন নিউরোলজিস্ট ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে পারেন। একজন লিসনার রয়েছেন, নমস্কার। নমস্কার, হ্যালো। নমস্কার দিদি ভাই, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বলুন। আমি শাহরুল থেকে অশোক দত্ত বলছি। বলুন। আমার বয়স 74, আমার ওই হাইট হলো 5 ফুট 8 ইঞ্চি আর 68 কিলো ওজন। তা আমি একটা অপারেশন হয়েছিল হার্নিয়া 2024 সালে। আমার তারপরে একটু হার্ট মানে প্রেশারটা একটু বেড়ে যায়, তা ওখান থেকে বলেছিলেন হার্টের ডাক্তার দেখাতে। আমি মেডিকেলি দেখিয়েছি, কিন্তু আগে 170-75 হয়ে যেত, মানে ওপরে, নিচে 110-20। তারপরে ওখানে দেখানোর পর ওনারা
ওই প্রেসারের ওষুধ দুবার করে দিয়েছেন, মানে সকালে একটা রাতে একটা। ডাক্তারবাবু এখন তো আমি যেমন চলতে গেলে আমি খুব মানে আস্তে হাঁটতে পারি না, একটু জোরেই হাঁটি, কোনো শ্বাসকষ্ট হয় না, কিন্তু বলছি যে এই যে প্রেসার কি হঠাৎ কি করলে যদি বেড়ে যায়, মানে আমি দুবার খাচ্ছি এখন 160, কোনো সময় 150, নিচে 84-85 থাকে। তা এমন অবস্থায় কি রকম চলাফেরা করা দরকার? একটা প্রশ্ন করব, আপনার কি সুগার আছে? হুম, না সুগার কিচ্ছু নাই, বেশ সুগার ও না, খালি প্রেসারটা আছে। বেশ, চলে যাব ডাক্তারবাবুর কাছে আপনার প্রশ্নের উত্তর নিয়ে। বলুন। দেখুন, আপনার ব্লাড প্রেশার একদমই নিয়ন্ত্রিত নয়, কারণ আমরা এখনকার দিনে বলি যে অন্ততপক্ষে 140-এর নিচে ব্লাড প্রেশার, যার ব্লাড প্রেশার বেশি আছেন, ওষুধপত্র খাচ্ছেন, তাতে অন্ততপক্ষে 140-এর নিচে আনা, এবং ভালো হয় 120 থেকে 130-এর মধ্যে যদি ওপরের ব্লাড প্রেশারটা নিয়ে আসা যায়। ফলে আপনাকে হয়তো দুটো ওষুধ খেতে হচ্ছেন। এরকমও অনেক রোগী থাকেন যাকে কিন্তু অনেক বেশি প্রেশারের ওষুধও খেতে হয়, কারণ সব মানুষের শরীর একরকম নয়, প্রেশারের অনেক রকমের ধরন আছে। ফলে ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রিত আপনার ক্ষেত্রে বলা যায় না, আপনাকে প্রেশারটাকে নিয়ন্ত্রিত করতেই হবে। সেটাতে আপনার একাধিক ওষুধও লাগতে পারে, সেটা সেইভাবে ডাক্তারবাবুর সাহায্য নিতে হবে। এবার তাহলে আমরা চলে আসি একটু হার্ট অ্যাটাকের সিমটমস নিয়ে। কি থেকে বুঝবো যে হার্ট অ্যাটাক হচ্ছে? বেশ, অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাক পুরো সিমটম ছাড়াও হয়। যে হঠাৎ করে প্রথমবারই হলো, সেটাতে একদম ভীষণ রকমের বুক ব্যথা, শ্বাসকষ্ট, এই রকম প্রবলেম নিয়ে পেশেন্ট ডিরেক্টলি আমাদের কাছে আসেন। তবে কোনো কোনো ক্ষেত্রে যাদের আগের থেকে ব্লক আছে, সেসব ক্ষেত্রে পেশেন্ট আগের একটা হিস্ট্রি আমাদেরকে দেন, যেমন আমি হাঁটতে গেলে আমার বুক ব্যথা করতো ডাক্তারবাবু, দাঁড়িয়ে গেলে কমে যেত, কিংবা আমার আগের থেকে হার্টের অসুখ ছিল, আমি ওষুধপত্র খেতাম, বা আমার হাঁটাচলা করতে গেলে একটা হাঁপ ধরা বিষয় হতো। তারপরে আমার অনেক দিন চিকিৎসা করা হয়নি, কিন্তু এখন ইদানিংকালে হঠাৎ করে গতকাল থেকে বা আজ সকাল থেকে প্রচণ্ড রকমের বুক ব্যথা শুরু হলো বলে আমি আপনার কাছে এসেছি। তো গোটা ব্যাপারটাকে আমি যদি সহজভাবে ভাবি, তাহলে একটা হচ্ছে, যখন পেশেন্ট বা রোগী কাজ করতে যাচ্ছেন, সেই সময় তার একটা সমস্যা হচ্ছিল, বিশ্রামরত অবস্থায় কমে যাচ্ছিল, সেটা হচ্ছে ক্রনিক ব্লকের সিমটম। হার্ট অ্যাটাকে রোগী যখন বিশ্রামরত অবস্থায় আছেন, সেই সময় তার ভীষণ রকমের বুক ব্যথা বা শ্বাসকষ্ট শুরু হলো, তাকে আমরা হার্ট অ্যাটাকের সিমটম হিসেবে গণ্য করব। বেশ, এই যে রিসেন্টলি কিছু ঘটনায় দেখা গেছে যে জিম করতে গিয়ে খুব ইয়াং পারসন, যারা আপাতভাবে সুস্থ, যাদের সেভাবে কোনো প্রবলেম কখনো ছিল না, মানে জানা যায়নি, তারা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। এটাকে আমরা বলে থাকি যে জিম্যাটিক এফেক্ট। এই যে জিম্যাটিক এফেক্ট নতুন একটা অসুখ হিসেবে উঠে আসছে, এইটা নিয়ে আপনারা কি বলছেন? মানে এটা কি সত্যি একটা সুস্থ আপাতভাবে ইয়াং ব্লাড, এদের হার্ট অ্যাটাকের পার্সেন্টেজটা বেড়ে গেছে? দেখুন, অল্প বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকের ইনসিডেন্স অনেকটাই কিন্তু ইদানিংকালে বেড়েছে। তার অনেক কারণ আছে, তবে এই জিমে বা খেলতে গিয়ে হঠাৎ করে মৃত্যু, এটা যে সবসময় শুধুমাত্র হার্ট অ্যাটাকের জন্য হচ্ছে তাও নয়। কারো কারোর ক্ষেত্রে হার্টের কারেন্টের বিশেষ বিশেষ রকমের সমস্যা থাকে, জন্মগত কিছু জিনগত কারণে। ফলে তারা সেই সব কারণেও কিন্তু হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট যেই জিনিসটা হয়, সেটা কিন্তু হার্ট অ্যাটাক ঠিক নয়, হার্টের কারেন্টের গণ্ডগোলের জন্য দুম করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, এইটা একটা কারণ। আর কারো কারোর ক্ষেত্রে হার্টের মাংসপেশির বিশেষ রকমের কিছু অসুখ থাকে, যেমন মাংসপেশি মোটা হয়ে যাওয়ার হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি জাতীয় কিছু অসুখ আছে, যেগুলো খুব আনকমন কিন্তু আমাদের সমাজে নয়। সেই ধরনের রোগীদের আগের থেকে হয়তো ডায়াগনোজ ছিলেন না, হঠাৎ করে একটা কারেন্টের গণ্ডগোল হয়ে এক্সারসাইজের সময় তারা কিন্তু এরকমভাবে মৃত্যুর সম্মুখীন হন। তাহলে জিমে যাওয়ার আগে কি কি টেস্ট করব হার্টের? অবশ্যই, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যিনি নিয়মিত শরীরচর্চা জিমে গিয়ে করবেন ঠিক করেছেন, তার অন্ততপক্ষে একটা ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি করা, এবং তার পরিবারে কোনো হঠাৎ করে সাডেন কার্ডিয়াক ডেথ বা দুম করে হার্টের সমস্যায় কেউ মারা গেছেন কিনা, বা হার্টের কোনো ফ্যামিলিতে হার্টের অসুখের কোনো ইতিহাস আছে কিনা, এই জিনিসগুলো জানার দরকার আছে। এবং তার প্রেশারের সমস্যা আছে কিনা, ব্লাড প্রেশারটা দেখা। এবং সব থেকে ভালো হয় যদি এই সব রিপোর্ট নর্মালও থাকে, অন্ততপক্ষে একটা ট্রেডমিল টেস্ট করা। ট্রেডমিল টেস্ট করলে বোঝা যায় তার নিজের কতটা শারীরিক ক্ষমতা, দক্ষতা, এবং তার হার্টের মোটামুটিভাবে কার্ডিওভাস্কুলার ফিটনেস কতটা আছে। তাহলে কিন্তু অনেকটাই নিশ্চিন্তভাবে জিমে যেতে পারবেন। এবং এই পরীক্ষাগুলোর খুব যে ব্যয় সাপেক্ষ তাও কিন্তু নয়, কিন্তু অনেকটা আপনাকে নিশ্চিন্ত করবে। চলে যাব আরো একবার আমাদের লিসনারের কোয়েশ্চেনে। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি হরিণঘাটার বড় জাগুলি জেলা নদীতে সমীর দাস বলছি। বলুন। হ্যাঁ, ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি জানতে চাইছি, আমার একজন পরিচিতা, মানে মহিলা আর কি, আর বর্তমান বয়স ধরুন 75 আপ হবে, হালকা পাতলা চেহারা, প্রচন্ড হালকা, আর শরীরে রোগ ব্যাধি বলতে সেরকম কিছু ধরা পড়েনি,
কিন্তু উনি সবসময় অসুস্থ অসুস্থ বলে, কিন্তু যেগুলো ধরা পড়েছে তার স্পন্ডোলাইসিস রয়েছে, আর ঘুমোরের একটু ক্ষয় হয়েছে, আর গ্যাস অ্যাসিডিটি এবং হাই প্রেশারটা রয়েছে, প্রতিদিন হাই প্রেশারের ওষুধ খায়, আর ঘন ঘন চা খায়, মানে সারাদিনে কতবার চা করে তার কোনো ঠিক নেই। যে যখনই আপনি প্রবলেমটা আপনার বলুন। প্রশ্নটা কি? প্রবলেমটা বলুন। প্রশ্নটা হচ্ছে ইদানিং বেশ কিছুদিন ধরে একটা জিনিস ফলো করা যাচ্ছে, যে উনি নাকি সবকিছুই ভুলে যায়, কিন্তু একটা জিনিস কিন্তু ওনার খুব স্মরণে রয়েছে, আমি যেটা দেখছি, যে ধরুন কোনো খারাপ কিছু বিষয়গুলো, ধরুন মানে যেগুলো খুব খারাপ জিনিস, মানে পদ অভ্যেস, মানে কারোর সঙ্গে ঝগড়া করা, গন্ডগোল করা, সেগুলো থাকছে, কিন্তু ভালো এটা আমি জানতে চাই। আপনি জানতে চাইছেন যে এটা আদৌ কোনো অসুখ কিনা? বয়সের সাথে সাথে এই ভুলে যাওয়ার রোগ অনেক কারণেই হয়। একটা খুব টার্ম আছে যেটাকে আমরা সেনাইল ডিমেনশিয়া বলি, যে বার্ধক্যজনিত কারণে আস্তে আস্তে তার ব্রেনের মনে রাখার ক্ষমতা চলে যাওয়া। তবে আরও অন্যান্য অনেক কারণেই এই স্মৃতিবিভ্রম বা ভুলে যাওয়ার সমস্যা হয়। এটি সম্পূর্ণরূপেই একটি নিউরোডিজেনারেটিভ ডিজিজ আমরা বলি, যে নার্ভের এক ধরনের সমস্যা। ফলে এর সাথে ডিরেক্টলি হার্ট অ্যাটাক বিষয়টা সম্পর্ক নিয়ে একজন নার্ভের ডাক্তারবাবু শরণাপন্ন হওয়া ভালো দরকার আছে। ডাক্তারবাবু, একটু আগে আপনি বলছিলেন যে সিমটমস সবসময় একই রকম থাকছে না, কিন্তু কিছু কিছু ওয়ার্নিং সাইন বা সিমটমস যেগুলোকে আপনার ডাক্তারি পরিভাষায় বলে থাকেন, সেরকম কিছু কি বলা যাবে যেটা অ্যাওয়ারনেসের জন্য? হার্টের কমন সিমটমগুলো হলো হাঁটাচলা করতে গেলে হাঁপিয়ে যাওয়া বা বুক ব্যথা, শ্বাসকষ্ট, বুক ধড়পড় হওয়া, পা ফুলে যাওয়া, অনেক সময় চোখে অন্ধকার দেখা বা অজ্ঞান হওয়া। ইউজুয়ালি এই ধরনের সিমটমগুলোই হার্টের সিমটম হিসেবে আমরা গণ্য করি। তবে যাদের সুগার আছে তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই, অনেক দিন ধরে যারা সুগারে ভোগেন তাদের পেনলেস হার্ট অ্যাটাকও হয়, এরকম আমরা পাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে নিউরোপ্যাথির জন্য। হ্যাঁ, নিউরোপ্যাথির জন্য নার্ভগুলো, তাদের এই পেন প্রডিউসিং ফাইবার্সের নার্ভগুলো তাদের শুকিয়ে যায় বলে তারা কিন্তু একদম মানে ম্যাসিভ হার্ট অ্যাটাকও নিয়ে আসতে পারেন, শুধু শ্বাসকষ্ট নেই বা সেরকম কিছু সিমটম নেই। বা এই বহু ক্ষেত্রে আমরা দেখি যে পেশেন্টের হঠাৎ করে সমস্যা হয়তো অনেক দিন আগে হয়েছে, কিন্তু বেশ কিছুদিন পরে পেশেন্ট এলেন শ্বাসকষ্ট টষ্ট নিয়ে, হার্ট ফেলিউরের সিমটম নিয়ে। তখন আমরা পরীক্ষা করতে গিয়ে দেখলাম যে কোনো একটা সময় ওনার একটি বড় হার্ট অ্যাটাক হয়ে গিয়ে এখন হার্ট ফেলিউর হয়ে গেছে। আচ্ছা, এই যে হার্ট ফেলিয়ারের কথা বললেন, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ার, হার্ট আর যেটা বললেন কার্ডিয়াক অ্যারেস্ট, এই তিনটেকে একটু যদি আমাদের বুঝিয়ে বলেন কোনটা কি? এই তিনটে যেমন একদিক থেকে আলাদাও, তেমন এই তিনটের মধ্যে বেশ খানিকটা ওভারল্যাপও আছে। হার্ট অ্যাটাক বিষয়টা তো আমরা আলোচনা করলাম, যে হার্টের ধমনীতে হঠাৎ করে ব্লক হয়ে গেল, হয়ে গিয়ে রক্ত সঞ্চালন ব্যাহত হলো, হার্টের মাংসপেশি খাবার পাচ্ছে না, রক্ত পাচ্ছে না, ফলে মাংসপেশি ড্যামেজ হচ্ছে, যেটা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট ফেলিওর হচ্ছে যখন হার্টের মাংসপেশি পর্যাপ্ত পরিমাণে কাজ করতে পারছে না, ফলে পাম্প করে সে তার যতটা এফিসিয়েন্সি ততটা পরিমাণে রক্ত হার্ট থেকে গোটা শরীরে ছড়িয়ে দিতে পারছে না। হার্ট অ্যাটাক থেকেও হার্ট ফেলিওর হয়, হার্ট ব্লক থেকেও হার্ট ফেলিওর হয়। যখন অনেকটা বড় হার্ট অ্যাটাক হলো বা অনেকটা অঞ্চল জুড়ে হার্টের রক্ত সঞ্চালন ব্যাহত হলো, তখন কিন্তু হার্টের পাম্পিং পাওয়ার কমে যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে আবার হার্টের ধমনীতে ব্লক থাকে না, কিন্তু হার্টের মাংসপেশি নানান কারণে আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, গিয়ে তখনও হার্টের এই ফেলিওর হতে পারে। এটাকে আমরা নন ইস্কিমিক কার্ডিওমায়োপ্যাথি বলি। আর যেখানে হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক থেকে আস্তে আস্তে হার্টের পাম্পিং পাওয়ার কমে গিয়ে হার্ট ফেলিওর হলো, তাকে আমরা ইস্কিমিক কার্ডিওমায়োপ্যাথি বলি। কার্ডিয়াক অ্যারেস্ট বিষয়টা কিন্তু হার্টের কারেন্টের সাথে সম্পর্কিত। তো এই হার্টের কারেন্টের গন্ডগোল যেমন আমরা আলোচনা করলাম, যে কিছু কিছু হার্টের মাংসপেশির অসুখে, যেমন হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বা হার্টের কারেন্টের কিছু কিছু গন্ডগোলের জন্য হঠাৎ করে এরকম হওয়ার চান্স থাকে জিনগত কারণেও, তেমন যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্টের অনেকটা অঞ্চল জুড়ে হার্ট ড্যামেজ, হার্টের মাংসপেশি খারাপ হয়ে আছে, তাতেও কিন্তু হঠাৎ করে কিছু কিছু কারেন্টের খুব মেজর গন্ডগোল হয়ে কার্ডিয়াক অ্যারেস্টও পেশেন্টের হয়ে যেতে পারে, সাডেন কার্ডিয়াক ডেথ হয়। অনেক সময় এই যে হঠাৎ মৃত্যু, সেটা যেমন এই হার্ট অ্যাটাক থেকে হয়, সেটা কিন্তু এই কার্ডিয়াক অ্যারেস্ট হার্ট অ্যাটাকের জন্যও হতে পারে। আচ্ছা, একটু আগে আপনি বলেছেন এই আলোচনাতে যে বড় করে একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, তো এই যে বড় বা এর কি কোনো বিপরীত ছোট হার্ট অ্যাটাকও থাকতে পারে? খুব মানে আমরা যেটাকে গুরুত্বপূর্ণ। বলি মাইল্ড হার্ট অ্যাটাক। এই কথাটা মাইল্ড হার্ট অ্যাটাক বলে ডাক্তারি শাস্ত্রে কিছু হয় না। তার কারণ কি, যে হয়তো আপাতভাবে কম অঞ্চলের মাংসপেশি ক্ষতিগ্রস্ত হলো, হয়তো খুব বড় ধমনীতে ব্লক হলো না, হয়তো একটা পাশের ছোট ধমনীতে ব্লক হলো, ফলে অনেকটা মাংসপেশি ক্ষতিগ্রস্ত হলো না। কিন্তু মাথায় রাখতে হবে যে হার্টের অ্যাটাকের থেকে হঠাৎ করে কিন্তু হার্টের মেজর কারেন্টের সমস্যা হতে পারে। এই কারেন্টের সমস্যাটা কোনোভাবেই কিন্তু
এই কতটা পরিমাণ মাংসপেশি ক্ষতিগ্রস্ত সবসময় কিন্তু তার সাথে প্রেডিক্টেবল ওয়েতে লিঙ্ক নয়। ফলে মাইল্ড হার্ট অ্যাটাকের রুগীও কিন্তু হঠাৎ করে বিপদের সম্মুখীন, এমনকি সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। ফলে বেশ। মাইল্ড হার্ট অ্যাটাক বলে অ্যাকচুয়ালি কিন্তু ডাক্তারি শাস্ত্রে কোনো শব্দ হয় না। ইদানিং আমরা দেখি যে দাঁতের যত্ন না নিলে হার্ট অ্যাটাক হয়। দাঁতের সাথে হার্টের একটা খুব ক্লোজ যোগাযোগ আমরা দেখতে পাই, এবং ডেন্টিস্টরাও বারবারই বলেন যে দাঁতের চিকিৎসার সঙ্গে হার্টের চিকিৎসা একযোগে হলে ভালো হয়। এই যে দাঁতের সাথে হার্ট অ্যাটাক, নতুন একটা তত্ত্ব উঠে এসেছে এই মডার্ন মেডিসিনের ক্ষেত্রে, এটাকে আপনারা কিভাবে বলেন? মানে দাঁতের সাথে হার্টের কি যোগ আছে? অ্যাকচুয়ালি ডেন্টাল হাইজিনের সাথে হার্টের অনেকভাবে লিঙ্কড। একটা তো ইনফেকশনজনিত সমস্যার সাথে কিছুটা লিঙ্ক থাকে, শরীরে একটা ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয় দাঁতের যখন অনেকটা সমস্যা থাকে, সেই জিনিসগুলোর সাথে সরাসরি হার্টের এই ব্লকগুলো হঠাৎ বেড়ে যাওয়া বা সেখানে সমস্যা তৈরি করার একটা সম্ভাবনা থাকে। এছাড়াও অ্যাজ এ হোল ডেন্টাল হেলথ বা নখের হেলথ আমাদের শরীরের সামগ্রিকভাবে সুস্থতা বা শরীরের ধমনীগুলোর সুস্থতাও কিন্তু অনেক ক্ষেত্রে নির্দেশ করে। ফলে দাঁতের সমস্যা থাকলে যে সবসময় হার্টের সমস্যা থাকবেই এরকমটা নয়, কিন্তু কারোর যদি হার্টের সমস্যা থেকে থাকে এবং তার যদি দাঁতের সমস্যাও থেকে থাকে, সেটাকে টেক কেয়ার করা নিঃসন্দেহে জরুরি। বেশ। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আপনারা আরও একটা বিষয় খুব তুলে ধরেন, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আস্তে আস্তে আপনারা বলছেন যে হার্ট অ্যাটাকও আসলে লাইফস্টাইল ডিজিজ, যেমন ডায়াবেটিস। এই যে লাইফস্টাইল ডিজিজের দিকে আপনারা হার্ট অ্যাটাককে মডার্ন মেডিসিনে নিয়ে যাচ্ছেন, যেটা একটা সময় জেনেটিক আমরা বলতাম, তারপর বলতাম যে অ্যাক্সিডেন্টাল ডিজিজ, এখন সেটা লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল মডিফিকেশন হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কি হওয়া উচিত? বেশ, হার্ট অ্যাটাক প্রিভেন্ট করার জন্য লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে 8টা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়। তার মধ্যে কিছু কিছু হচ্ছে রিস্ক ফ্যাক্টর ওরিয়েন্টেড। যেমন আপাতভাবে আমি হয়তো সুস্থ, কিন্তু আমি যদি নিয়মিত পরীক্ষা না করি তাহলে আমি জানতেই পারবো না যে আমার সুগারের সমস্যা আছে কিনা, আমার কোলেস্ট্রলের সমস্যা আছে কিনা, আমার প্রেশারের সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো। ফলে নিজের এই গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টরগুলো জানার দরকার আছে, যে প্রেশার যদি গন্ডগোল থাকে ওষুধ খেতে হবে, সুগারের গন্ডগোল থাকলে কন্ট্রোল করতে হবে, কোলেস্ট্রলের সমস্যা থাকলে কন্ট্রোল করতে হবে। এর সাথে ধূমপান সম্পূর্ণরূপে বর্জনীয়। কোনো রকমের টোবাকো প্রোডাক্ট বা তামাক জাতীয় দ্রব্য কিন্তু হার্টের সমস্যা তৈরি করার সম্ভাবনা রাখে। এর সাথে যেটা আগেও বললাম যে পর্যাপ্ত ভালো কোয়ালিটির ঘুম খুব বিশেষ রকমের গুরুত্বপূর্ণ, ওজনকে নিয়ন্ত্রিত রাখার দরকার আছে। এই বিষয়গুলো মাথায় রাখলে কিন্তু অনেক ক্ষেত্রে, এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা ভেজিটেবল, যেমন একটা ব্যালেন্স করে ফ্রুটস, ভেজিটেবলস, এই জিনিসগুলো খাওয়ার দরকার আছে। সেরকম ফ্যাট জাতীয় তৈলাক্ত খাবারগুলো যতটা অ্যাভয়েড করা যায়, বা প্রসেসড ফুড, চিনি বা মিষ্টি জাতীয় জিনিসগুলো খুব বেশি না খাওয়া, এই জিনিসগুলোর মাধ্যমেও কিন্তু আমরা এই হার্ট অ্যাটাক বা এই ধরনের লাইফস্টাইল মেডিয়েটেড ডিজিজগুলোকে আটকাতে পারি। একটা প্রশ্ন করব যে বিরিয়ানি এই জেনারেশনের হার্ট অ্যাটাকের অন্যতম কারণ বলে আমেরিকান হার্ট জার্নাল বলছে, একদম ইয়াং জেনারেশনের। যে মজা করে লেখাই হচ্ছে জার্নালের শুরুতে যে বিরিয়ানির যে ঘি এবং বিরিয়ানির যে তেল, সেটা পেট অবধি পৌঁছয় না, বুকে আটকে যায়। এই যে বিরিয়ানি খাওয়ার অত্যধিক একটা প্রবণতা, বিরিয়ানি কি সত্যি হার্ট অ্যাটাক ডেকে আনছে? দেখুন, কোনো খাওয়ারই সম্পূর্ণরূপে বিষাক্ত খেলেই ক্ষতি হয়ে যাবে এরকম ব্যাপারটা নয়। মানে কোনো মানুষ কোনোদিনও বিরিয়ানি খাবে না সেরকম ব্যাপারটা নয়। কিন্তু আমরা যেটাকে রেকমেন্ড করি সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। মানে একজন মানুষ যিনি কোনো পরিশ্রম করেন না, ওজন বেশি, তিনি নিয়মিত বিরিয়ানি খেয়েই যাচ্ছেন দিনের পর দিন, তাকে তো কোনোভাবেই বলা যায় না যে তার রক্তের রিপোর্টপত্রও ঠিক থাকবে বা তার হার্টের সমস্যাও হবে না। সেক্ষেত্রে তো নিঃসন্দেহে আমাদের সব কিছুকে ব্যালেন্স করে করা উচিত। হালকা বিরিয়ানি তো হয় না। না, ধরুন কেউ শুধু অনুষ্ঠান বাড়িতে গিয়ে মাঝে মাঝে খান বা কোনো সময়, তার মানে ক্ষেত্রে খুব একটা, মানে occasionally- খাওয়ার কোনো একটা খেলাম, বা আমরা ধরুন যেটাকে আমরা বলি যে মাটন বা রেড মিট খেলাম, সাথে সাথে আমার হার্ট অ্যাটাক হয়ে গেল, এই বিষয়গুলোর মধ্যে কিন্তু কিছুটা আবেগজনিত কথাবার্তাও বেশি, বিজ্ঞানটা কম। সব কিছুই খাওয়া যেতে পারে ব্যালেন্সড ওয়েতে। আচ্ছা, একটা প্রশ্ন আমাদের ফেসবুক পেজে রয়েছে। মোহাম্মদ আলী জিন্না লিখছেন, আই এম 38 ইয়ার্স, প্লেটলেটস কাউন্ট 58,000, নো সিমটমস, প্লিজ কোন ডক্টর দেখাবো জানতে চাইছেন। মানে 58,000 প্লেটলেটস, এটা নিয়েই বোধহয় ওনার কনসার্নটা। রক্তে প্লেটলেট কম অনেক কারণেই হয়। কিছু কিছু হিমাটোলজিক্যাল বা রক্তের গুরুত্বপূর্ণ অসুখেও যেমন হয়, তেমন আমাদের দেশে বা এই এশিয়ার মহাদেশের এই পার্টে কিন্তু কারোর ক্ষেত্রে দেখা গেছে কোনো নির্দিষ্ট রোগ ছাড়াও এই 50,000 থেকে 1 লাখ বা 50,000 থেকে 1.5 লাখের মধ্যে প্লেটলেট কাউন্ট থাকে অনেকের। তো আপনাকে একজন রক্তের ডাক্তারবাবুর সাথে আলোচনা বা তার সাথে কনসাল্ট করার দরকার আছে। বেশ। আচ্ছা, এ থেকে কোনো হার্টের সমস্যার সম্ভাবনা কি রয়েছে? প্লেটলেট কাউন্টের সাথে সরাসরি সবসময় সম্পর্ক নাও থাকতে পারে, তবে প্লেটলেট ফাংশনের সাথে সম্পর্ক আছে। অনেকের ক্ষেত্রে প্লেটলেটগুলো বা অনুচক্রিকাগুলো খুব স্টিকি হয়,
তারা চট করে এরকম এই হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি করে দেয়, হার্ট ব্লকের সম্ভাবনা তৈরি করে দেয়, যেই কারণে হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকের চিকিৎসার একটা মূল অস্ত্রই হচ্ছে রক্ত পাতলা রাখার ওষুধ, যেটাকে আপনারা বলেন যে ব্লাড থিনার, অ্যান্টিপ্লেটলেট এজেন্ট আমরা বলি, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, টিকাগ্রেলর, এই ধরনের ওষুধগুলো। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই প্লেটলেটগুলোর ফাংশনটাকে, প্লেটলেটের সংখ্যা আমরা কমাই না, আমরা প্লেটলেটের ফাংশনটাকে কমাই, যাতে চট করে রক্তটা তঞ্চিত না হয়ে যায়, ক্লট না হয়ে যায়। এই মুহূর্তে সরাসরি চলে যাব একজন লিসনারের ফোনে। নমস্কার, কে আছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, বেলগড়িয়া থেকে লক্ষ্মী মজুমদার বলছি। একজনের না দিদি, ডাক্তারবাবুকে বলছি। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বলছি কি ডাক্তারবাবু, একজন একজন ভদ্রমহিলা, ওনার বয়স হচ্ছে হ্যালো, আপনার হচ্ছে 50 বছর আগের থেকে এই বোরনকাইটিস। কিন্তু বোরনকাইটিস অনেক পরীক্ষা টরীক্ষা করা হয়েছে, কিন্তু তার মানে বুকের এই ডান দিকে আপনার হচ্ছে ভার হয়ে থাকে, আর মুখ দিয়ে যখন আর কি কাশে না, তখন আমার গলগলি না রক্ত পড়ে। হ্যাঁ ডাক্তারবাবু, তারপর ডাক্তার দেখানো হয়েছে, হসপিটালে দেখানো হয়েছে, তারপর কমেছে, কিন্তু আবার পড়ছে। কিন্তু কি করলে এটা হবে বলুন তো? আচ্ছা, উনি বলছেন কাশির সঙ্গে ব্লাড আসছে, যেটা খুব একটা কি হার্ট অ্যাটাকের সঙ্গে সম্পর্কিত? হার্ট অ্যাটাকের সাথে সম্পর্কযুক্ত নয়, তবে যা শুনে মনে হচ্ছে, যদি এভাবে পুরোটা নিশ্চিন্তভাবে বলা মুশকিল, অনেকের লাঙে কিছু কিছু ক্ষেত্রে ব্রঙ্কিয়েকটেসিস বলে একটা অসুখ হয়, যেখানে লাঙের মৌচাকের মতন ছোট 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 কুঠরির মতন হয়ে যায়, এবং সেই জায়গাগুলোর থেকে শিরা ফেটে গিয়ে অনেক সময় রক্তপাত হয়। তো যদি কোনোভাবেই সেই রক্তপাত বন্ধ না করা যায়, তখন আমরা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা অনেক সময় কিন্তু যে শিরাগুলোর থেকে রক্তপাত হয় সেইগুলোকে কয়েলিং করে বন্ধ করে এই ধরনের সমস্যা অনেক সময় কমাতে পারি আর কি। আচ্ছা, একটা প্রশ্নে চলে যাব। সুমনা নাগ লিখছে, আমি সুমনা বলছি নিমতা থেকে। আমার এখন বেশিরভাগ সময় লো প্রেশার থাকছে, 90/65। অনেক সময় কিছু ভাজা খেলে বুক চিনচিন করে, এটা কি চিন্তার বিষয়? ব্লাড প্রেশার কম কোনো অসুখ নয়, অনেকেরই ব্লাড প্রেশার কম থাকে, বরং কিছু পরীক্ষায় দেখা গেছে যে যাদের ব্লাড প্রেশার কম থাকে তাদের পরবর্তীকালে বরং ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা কম থাকে। তো ব্লাড প্রেশার কম থাকলে একটাই যেটা সমস্যা, যে গরমকালে যদি হঠাৎ করে কখনো খুব শরীর থেকে ঘাম বেরিয়ে যায়, বা সেই সব সময় অনেক সময় মাথা ঘোরার একটু সম্ভাবনা থাকে, তাই তাদেরকে আমরা সবসময় বলি যে পর্যাপ্ত পরিমাণে জল খাবেন, ওআরএস খান, বা নিজেকে হাইড্রেট করুন পর্যাপ্ত পরিমাণে, সেই বিষয়টা। দ্বিতীয় যেটা বললেন যে অনেক সময় তৈলাক্ত খাবার বা ঝাল জাতীয় খাবার খেলে আপনার বুকে সেই সময় সমস্যা হয়, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই অ্যাসিডিটির সমস্যা বা পেপটিক আলসার ডিজিজের সমস্যা বা ইসোফেজাইটিস এই জাতীয় সমস্যার থেকে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ডাক্তারবাবু, আপনাকে জানাই এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রায় 3,500 ভিউয়ার্স রয়েছেন ফেসবুকে, আর আমাদের লিসনাররা যে কতজন রয়েছেন সেটা তো বিয়ন্ড আওয়ার রিচ, যে আমরা জানি না ঠিক কতজন আছেন। আর সেই সঙ্গে বলি যে অনেকেই আপনারা আসছেন, প্রশ্ন করছেন 22488085, যেমন সরাসরি প্রশ্ন করার জন্য, তেমনি আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 এই নম্বরে আপনারা এসএমএসও করতে পারেন 9903059992। আর এছাড়া যেমনটা আপনারা প্রশ্ন রাখছেন, আমাদের লাইভ ব্রডকাস্ট যেটা রয়েছে ফেসবুক ব্রডকাস্ট, সেখানে আপনারা লাইভেও প্রশ্ন রাখছেন 100.1 FM গোল্ড কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে। যে প্রশ্নে লিসনার আছেন একজন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। অশোকর বলছি ডাক্তারবাবুকে আমার প্রণাম নিতে বলবেন। নমস্কার অশোকবাবু। হ্যাঁ, আমি বলছি আমার বয়স 63 বছর। আমার প্রেশার হচ্ছে ওই 70 আর 90, আগাগোড়াই থাকছে এরকম। আমি কোনো ওষুধ খাই না, আর আমার এমনি সুগারটাও নর্মাল। বলছি আমার আর কোন দিক দিয়ে কোনো সমস্যা নেই, এইটাই আমার বক্তব্য। না, আপনার কোনো প্রশ্ন আছে? ওই আমার ওইটাই, কোনো অসুবিধার প্রশ্নটাই আমার ওইটাই, যে আমার কোনো অসুবিধা নেই, তো এইটাই আমার প্রশ্ন। আমরা এক্ষুনি এই বিষয়টা আলোচনা করলাম যে অনেকের ব্লাড প্রেশার এমনি কম থাকে, ফলে প্রেশার কমটাকে আমরা কিন্তু অসুখ হিসেবে গণ্য করি না। প্রেশার কমের থেকে যদি কিছু সিমটম না হয়, তাহলে আলাদাভাবে কিন্তু শুধুমাত্র আপনার এই ওপরের ব্লাড প্রেশার 90 থাকে, সেটার জন্য খুব একটা চিন্তিত হওয়ার কারণ নেই। বেশ ডাক্তারবাবু, একটু আগে মনীষার প্রশ্নসূত্রে আপনি বলেছেন যে লাইফস্টাইল ডিজিজ হিসাবে এটা এখন চিহ্নিত, কিন্তু সেক্ষেত্রে কি তাহলে আমরা পারিবারিক সম্ভাবনার কথা একেবারেই ভাববো না? মানে পরিবারে এরকম হিস্ট্রি থাকলে সেটা কি পসিবিলিটি বাড়াবে, না সেটা নিয়ে ভাববার কোনো কারণ নেই?
জিনগত সমস্যার থেকে হার্ট অ্যাটাক হওয়া বা পারিবারিক ইতিহাস আছে হার্ট অ্যাটাকের অল্প বয়সে, বিশেষ করে আগের প্রজন্মের, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে কিন্তু এই বিশেষ করে কোলেস্টেরল জিনের গণ্ডগোলের জন্য প্রায় প্রত্যেক 500টি পরিবারে একটি পরিবার এই ধরনের জিনগত সমস্যায় আক্রান্ত, এবং তার ফলে আমাদের দেশে অল্প বয়সে হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকের সম্ভাবনা অনেকটাই কিন্তু বেশি থাকে। ফলে যখন আমরা রুগীর সাথে কথা বলি তখন আমরা কিন্তু এটা জানতে চাই যে তার আগের প্রজন্ম, মা বাবা ভাই বোন যারা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, তাদের মধ্যে এই অল্প বয়সে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, মানে খুব সহজভাবে বলতে গেলে 55 বছরের মধ্যে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এই জাতীয় কোনো অসুখ, কোনো ইতিহাস আছে কিনা যদি থাকে, কিংবা সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি আছে কিনা তার আগের প্রজন্ম বা ভাই বোনের মধ্যে, তাহলে কিন্তু এই হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেড়ে যায়। এবং তখন সেক্ষেত্রে আগের থেকে তাদের কোলেস্টেরলের টেস্ট করা, কোলেস্টেরলের টেস্ট করে দেখা, সেগুলোকে ইভ্যালুয়েট করা। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি আমি যেটা বলবো, যে অনেকেই মনে করেন পারিবারিক এরকম জিনগত সমস্যা থাকা সত্ত্বেও যে আমার কোলেস্টেরলের সমস্যা আছে, আমি সেটা শুধুমাত্র লাইফস্টাইল মডিফাই করে বা খাওয়া দাওয়া কন্ট্রোল করেই সেটা আমি ঠিক করে ফেলবো, এটা আপনি পারবেন না। এই ধরনের রোগীর ক্ষেত্রে কিন্তু প্রথম থেকে বা দরকার হলে ইভেন একটু অল্প বয়স থেকেও হার্টের এই ব্লক আটকানোর জন্য কোলেস্টেরলের বেশ হায়ার ডোজে ওষুধ খাওয়া খুব গুরুত্বপূর্ণ। তারা যদি সেই জিনিসটাকে ভালোভাবে নিয়ন্ত্রিত রাখতে পারেন, কোলেস্টেরলটাকে, খারাপ ব্যাড কোলেস্টেরলটাকে, তাহলে কিন্তু তার ওভারঅল শারীরিক সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে যায়, ডিলেড হয়। যে প্রশ্নে ছিলাম সেটা আগে করে নিই। ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরলের সঙ্গে আপনি বলেন, মানে আপনারা বলেন যে সমানভাবে দায়ী হার্ট অ্যাটাকের জন্য। ট্রাইগ্লিসারাইডটা খাওয়া দাওয়া দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব অনেক সময় বলা হয়ে থাকে। ট্রাইগ্লিসারাইড বেশি ক্ষতিকারক নাকি কোলেস্টেরলের দিকে বেশি মন দিতে হবে? ট্রাইগ্লিসারাইড সরাসরি হার্ট অ্যাটাক করে এরকম এখনও প্রমাণিত নয়। কোলেস্টেরলের আমরা যদি দুটো ভাগে কোলেস্টেরলের রিপোর্টগুলোকে আমরা ভাগ করি, একটা ভাগ হচ্ছে এই এলডিএল কোলেস্টেরল, যেটা ব্যাড কোলেস্টেরল। এটাই মূলত সমস্ত রকমের শরীরের আর্টারিগুলোর মধ্যে ব্লক, মানে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এগুলো করার জন্য মূল কালপ্রিট। ওয়ারাজ ট্রাইগ্লিসারাইড বিষয়টা অনেকাংশেই কিন্তু আমাদের মেটাবলিজম ব্যাপারটার সাথে লিঙ্কড। ফলে ট্রাইগ্লিসারাইড যার বেশি, তার শরীরে নিঃসন্দেহে সমস্যা আছে, কিন্তু তার রিস্কের থেকেও যার এলডিএল কোলেস্টেরলটা বেশি, তার রিস্ক অনেক বেশি। আর ট্রাইগ্লিসারাইড বিষয়টা অনেক ক্ষেত্রেই কিন্তু খাওয়া দাওয়া বা নিয়মিত শরীরচর্চা এগুলোর মাধ্যমে কন্ট্রোল রাখা যায়, কিন্তু এলডিএলটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র ডায়েট হ্যাবিট বা লাইফস্টাইল মডিফাই করে কন্ট্রোল করা যায় না। লিসনার রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ দিদি, আমি পায়েল ব্যানার্জি বলছি বেলঘরিয়া থেকে। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। হ্যাঁ দিদি, বলছি যে এটা আমারই একটা প্রবলেম, যেটা হচ্ছে আমি এই 2 দিন আগে জাস্ট ওই আমাদের আগের যে স্টেশন, মানে আগরপাড়া স্টেশনে, ওখানে যে ফ্লাইওভারটা রয়েছে, ওপরের ব্রিজটা, তো ওইখানটা জাস্ট উঠেছি। তো ওঠার পর এমনি নর্মাল ভাবেই উঠেছি, কোনো শরীরে প্রবলেম টবলেম কিছুই ছিল না। বাট ওখানে ওঠার পর আচ্ছা, ট্রেন তখনই অ্যানাউন্স করেছে নিচ দিয়ে যাচ্ছে। তো সেই মুমেন্টটা মানে আমি জাস্ট হাঁটতেও পারছি না, এমন একটা হলো, মানে ব্রিজ দিয়ে যে আমি হাঁটবো সেটাও পারছি না। আর তোরে যে কি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না, মানে কেন একটা গা গোলাচ্ছে। আর আমি যেন একটা স্টপ হয়ে গেছি। আর তার সাথে যেটা প্রবলেম হচ্ছিল, মানে বুকের মধ্যে না একটা অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। এবার ট্রেনটা জাস্ট বেরিয়ে গেল, এবার তারপর থেকে দেখছি যে মাথাটা একটু একটু ঘোরাচ্ছে, মানে মনে হচ্ছে পড়ে যাবো এরকম একটা। আর বুকে তো একটা ব্যথা হচ্ছিল, একটা চাপা যন্ত্রণা। আপনার বয়স আর ব্লাড সুগার বা অন্যান্য সমস্যা কি আছে সেগুলো যদি একটু বলতে। না, সুগার টুগার বলতে কিছুই নেই, আমার বয়স 29 বছর। আচ্ছা। আমার মনে হয় আপনার একজন ডাক্তারবাবু শরণাপন্ন হওয়া উচিত, কারণ যেহেতু বয়স কম, এরকম ধরনের একটা সিমটম যেটাকে একটু গুরুত্ব দেওয়ার দরকার আছে, এটা শুধুমাত্র আমি এরমভাবে শুনে পুরোটা বলতে পারবো না। সুতরাং একবার একটু ইভ্যালুয়েট করার দরকার আছে, কারণ এখনকার দিনে কিন্তু অল্প বয়সীদেরও অনেক ক্ষেত্রেই এই ধরনের হার্টের সমস্যা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। হোয়াটসঅ্যাপে এরকমই অল্প বয়সী সমস্যা একটা রয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে নীলমাধব বলছেন, ওনার স্ত্রী দীপান্বিতা, যার বয়স 28 বছর, মাঝে মধ্যে মুখ দিয়ে জোরে জোরে শ্বাস নেন। আমি আগে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছেন এটি হয়তো গ্যাস্ট্রিক থেকে হচ্ছে। জানতে চাইছেন এটা কিসের জন্য হতে পারে, লাং ইস্যু না হার্টের সমস্যা? প্লিজ একটু সাহায্য করবেন। এইভাবে বলাটা প্রায় অসম্ভব, তবে কারো শ্বাস নেওয়ার সমস্যা যদি থাকে, শ্বাসকষ্ট বা হাঁপিয়ে যাওয়ার সমস্যা যদি থাকে, সেটা মূলত হার্ট বা লাংয়ের সমস্যা থেকেই হওয়ার সম্ভাবনা হয়। তবে এইটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিমটম এবং এটাকে গুরুত্ব দিয়ে পরীক্ষা করার দরকার আছে। সরব্রিটেট বাঙালির বাইবেল,
বাঙালি সরবিটেট নিয়ে ঘোরে যে হার্ট অ্যাটাক হলেই জিভের নিচে দিয়ে দিতে হবে এবং তাতে হার্ট অ্যাটাক আটকে দেওয়া যাবে। এই যে সরবিটেট, যেটা নিয়ে প্রভূত পরিমাণে বিভিন্ন জার্নাল লিখে থাকে যে সরবিটেটের আসলে সেই ভূমিকা নয়, সরবিটেটের কি সত্যি হার্ট অ্যাটাক থামানোর ক্ষমতা আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরবিট্রেট আমাদেরকে বিপদের সময় দেয় যাতে আমরা বিপদের জায়গা থেকে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারি। সরবিট্রেট কী করে? সরবিট্রেট একটি নাইট্রেট জাতীয় ওষুধ, যেটা আমাদের হার্টের ধমনীটায় যেটুকু অঞ্চল দিয়ে রক্ত সরবরাহ হচ্ছে, আমি যদি ধরি যে ধমনীর ভেতরে একটা কাদার মতন ক্লট হয়ে আছে, ব্লক হয়ে আছে, তাহলে তার পাশ দিয়ে যেটুকু রক্ত সঞ্চালন হচ্ছে সেইটুকু রক্ত সঞ্চালন বাড়ানোর চেষ্টা করে সরবিট্রেট। এবং হঠাৎ করে কারোর যদি খুব বুক ব্যথা হচ্ছে, রেস্টিং অ্যাঞ্জাইনা যেটাকে আমরা বলি, তখন সরবিট্রেট জিভের নিচে দিতে হয়। সরবিট্রেট দিয়ে শুয়ে পড়া উচিত নয়, সরবিট্রেট নিয়ে দাঁড়িয়ে থাকা উচিত নয়। তার কারণ শুলে এমনি হার্টের ওপরে একটা চাপ পড়ে, এবং দাঁড়িয়ে থাকলে সরবিট্রেট যেহেতু হঠাৎ করে ব্লাড প্রেশারটা একটু কমিয়ে দেয় তাৎক্ষণিকভাবে, পেশেন্টের যদি ব্লাড প্রেশার কম থাকে তাহলে কিন্তু তার মাথা ঘোরার একটা সম্ভাবনা থাকে। সরবিট্রেট নেওয়ার পরে কিছুক্ষণের জন্য একটু হালকা মাথা ব্যথার অনুভূতিও হয়, অনেক সময় একটু বুক ধরপড়ের অনুভূতি হয়, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে খুব সমস্যার নয়। কিন্তু সরবিট্রেট নেওয়ার পরে রুগীকে কিন্তু তৎক্ষণাৎ নিজের নিকটবর্তী কোনো একটি হাসপাতাল বা নার্সিংহোমের এমার্জেন্সিতে যেতে হবে, গিয়ে দেখতে হবে যে তার সেই মুহূর্তে বড় কোনো সমস্যা হলো কিনা। ফলে সরবিট্রেট ঠিক কিওর অল টাইপের ব্যাপারটা নয়, সরবিট্রেট আপনাকে সময় দেবে যাতে আপনি হাসপাতালে পৌঁছাতে পারেন। এক, দ্বিতীয় যে বিষয়টা, যে অনেক ক্ষেত্রে সরবিট্রেট আমরা খুব ভুল কারণে খাই। যেমন আমি খুব কমনলি দেখি যে বুক ধরপড় করছে, তিনি একটি সরবিট্রেট খেয়ে নিলেন। এই বুক ধরপড়ে সরবিট্রেটের কিন্তু বিশেষ রোল নেই, বরং সরবিট্রেট ইটসেলফ বুক ধরপড়টা বাড়িয়ে দিতে পারে। বা ব্লাড প্রেশার বেড়ে গেছে, হঠাৎ করে একটা সরবিট্রেট খেয়ে নিলেন, সেটাও খুব একটা কাম্য নয়, কারণ সরবিট্রেট ব্লাড প্রেশার কমালে খুব তাৎক্ষণিক সময়ের জন্য কমায়। তাহলে সরবিট্রেটের মূল ইন্ডিকেশনটা হচ্ছে খুব বুক ব্যথা হলো, হার্ট অ্যাটাকের মতন ব্যথা এবং বসে থাকা অবস্থায় রেস্টিং স্টেটে ব্যথা কমছে না, তখন সরবিট্রেট দিয়ে আমি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাব। আপনাদের হার্ট অ্যাটাকের যে গোল্ডেন রুল, সরবিট্রেটের থেকেই এই প্রশ্নটা আসছে, এই গোল্ডেন রুলটা কি? যে 2 ঘন্টার মধ্যে যে আপনারা বলেন স্ট্রোকের মতো এখন নিয়ম হয়েছে যে হাসপাতালে দিতে হবে, কি পেশেন্ট কি খেয়ে যাবে বাড়ি থেকে? অ্যাসপিরিন চিবিয়ে খেতে বলেন কেউ বলেন তার সাথে একটা হালকা ব্লাড থিনার খেতে। হাতের কাছে কি ওষুধ মজুত রাখবে? হঠাৎ হার্ট অ্যাটাক হচ্ছে, কি করব? বেশ, প্রথমত আপনি জানবেন কি করে যে আপনার ব্যথাটা হার্ট অ্যাটাকের থেকেই হচ্ছে? অনেক কারণেই তো হতে পারে, কারোর গ্যাসের সমস্যার থেকেও ব্যথা হতে পারে, কারোর মাসকুলোস্কেলিটাল পেন থেকেও ব্যথা হতে পারে। ফলে নিজের থেকে অ্যাসপিরিন খেয়ে নিতে হবে, ব্লাড থিনার খেয়ে নিতে হবে, সেই ব্যাপারটা কিন্তু ঠিক নয়। কারণ কি জন্য হচ্ছে আপনি জানেন না। হার্ট অ্যাটাক যদি ডায়াগনোজড হয় তাহলে তখন আমরা সাথে সাথে রেকমেন্ড করি যে আপনাকে বেশ কয়েকটা অ্যাসপিরিন খেতে হবে, ক্লপিডোগ্রেল খেতে হবে, একটা স্ট্যাটিন খেতে হবে হাই ডোজে, দিয়ে আপনাকে হাসপাতালের নিকটবর্তী যেতে হবে। কিন্তু সেটা আপনি নিজে তো সিদ্ধান্ত নিতে পারবেন না, সেটা একজন ডাক্তারবাবু বা মানে যিনি হেলথ কেয়ার প্রোভাইডার, তাকে সেই সিদ্ধান্তটা নিতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন রয়েছে আমাদের ফেসবুকে, অ্যাডাল্টদের অ্যাবাভ 75 যারা, হার্টের পাম্পিং কত হওয়া উচিত? এটা নারী পুরুষের ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে, কিন্তু স্বাভাবিকভাবে আমরা সহজভাবে বলতে গেলে যে মিনিমাম 55 থেকে 60% হার্টের পাম্পিং পাওয়ার থাকা উচিত। সেটা যে কোনো অ্যাডাল্ট পেশেন্টেরই, মানে সেটা যে 75-এর বেশি হতে হবে সেরকমটা নয়। আমাদের যারা প্রশ্ন করছেন ফেসবুকে স্পেশালি, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব আজকের বিষয়ে প্রশ্ন করলে সেটা অনেক বেশি প্রাসঙ্গিক হবে। আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ডাক্তার মৈনাক মুখোপাধ্যায়, এবং হার্ট অ্যাটাক আজকে আমাদের বিষয়। হার্ট অ্যাটাকের রোগী বা সম্ভাব্য যারা মনে করেন যে তাদের অন্যান্য সমস্যা রয়েছে যেটা হার্ট অ্যাটাকের সমস্যা ডেকে আনতে পারে, তারা কিন্তু তাদের প্রাসঙ্গিক প্রশ্নগুলো রাখলে আমাদের পক্ষে সেই প্রশ্ন লাইভে নিয়ে এসে কথা বলাটা বেশি সুবিধাজনক এবং অনেক বেশি প্রোগ্রামের জন্য ভালো হবে। আরেকটি বিষয় যেটা আমরা আলোচনা অর্ধেক করলাম, সেটা হচ্ছে যে গোল্ডেন আওয়ার, সময় টাইম ইজ মাসল আমরা বলি। তার কারণ হচ্ছে যত বেশি সময় ধরে হার্টের ধমনীটা বন্ধ থাকবে তত বেশি সময় হার্টের মাংসপেশি রক্ত, অক্সিজেন বা তার খাওয়ার পাবে না। ফলে আস্তে আস্তে মাসেলটা কিন্তু সম্পূর্ণ ড্যামেজ হয়ে যাবে। তখন অনেকক্ষণ পরে, যদি বেশ ধরুন আপনি 3 দিন পরে হার্ট অ্যাটাক হওয়ার পরে আপনি অ্যাঞ্জিওপ্লাস্টি করতে গেলেন, তাতে তার যা রেজাল্ট হবে তার থেকে কিন্তু অনেকাংশে, ইভেন এমনকি পুরো মাংসপেশির ক্ষমতাই রিভার্স হয়ে যায় যদি একদম শুরুর দিকে হার্টের রক্ত সঞ্চালনটাকে নর্মালাইজ করা যায়। তাই হার্ট অ্যাটাক হলে সময় নষ্ট করবেন না। মানে মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে ভেবে বা আমার কষ্টটা তো আপাতত সরবিট্রেট দিয়ে কমলো, হার্ট অ্যাটাক ডায়াগনোজড হলো, তা সত্ত্বেও
এটা করাটা কিন্তু উচিত নয়, কারণ এটাতে দীর্ঘকালীন ক্ষেত্রে আপনার সমস্যা হবে। লিসনার রয়েছেন সঙ্গে 22488085 এ। নমস্কার, হ্যাঁ নমস্কার দিদি ভাই, বলুন। বলুন আমি কল্যাণী থেকে মৃণালকান্তি হালদার বলছি। বলুন। বলছি দিদি, আমার একটু বেশি মানে ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। বলুন আপনার প্রশ্নটা আমি বলুন। বেশিরভাগ সময়ই একটু বিয়ে বাড়িতে মাংস খাওয়াটা হয়ে যায় এবং বাড়িতেও একটু বেশি মাটনটা খাওয়া হয়। তো সেক্ষেত্রে অতিরিক্ত খাচ্ছি, এর জন্য কি আমার কোনো পরবর্তী সময় অসুবিধা হতে পারে? এখন তো 40 এজ। নিঃসন্দেহে সমস্যা হতে পারে, কারণ আমি আগেও বললাম যে আমাদের সবসময় খাদ্যাভ্যাসটা একটা ব্যালেন্স ডায়েট হওয়া উচিত, এবং রেড মিট শুধুমাত্র যে কোলেস্ট্রলের সমস্যা করা বা হার্টের সমস্যা বাড়িয়ে দেওয়া এটা করে তা নয়। রেড মিট থেকে কিন্তু অনেক রকমের পেটের ক্যান্সার হওয়ারও সম্ভাবনা থাকে, বেশ কিছুতে প্রমাণিত। ফলে রেড মিট আপনি খাবেন না সেরকমটা আমি বলছি না, কিন্তু নিয়ন্ত্রিত মাত্রায় খাওয়াটাই বাঞ্ছনীয়। বেশ। ডাক্তারবাবু, একটু আগে আপনি বলেছেন যে জানতে হবে আদৌ হার্ট অ্যাটাক হচ্ছে কিনা, তবেই অ্যাসপিরিন বা ব্লাড থিনার হোয়াটএভার ওই ওষুধগুলোর প্রয়োজন আছে কিনা। তাহলে হার্ট অ্যাটাকের ডায়াগনোসিস আমরা ঘরে বসে কিভাবে করব? মানে একজন সাধারণ মানুষ যার কাছে সেই মুহূর্তে কোনো ডক্টর বা কোনো হেলথ প্র্যাকটিশনার কিছু নেই, সে কি করে বুঝবে? ধরা যাক রাত্রির 2টোর সময় হঠাৎ করে কারোর ভীষণ মাত্রায় একটা বুক ব্যথার সমস্যা হলো, তো বাড়িতে আপনি সরবিট্রেট ট্যাবলেট আমাদের সবারই রাখা উচিত, কারণ সরবিট্রেটটা বুক ব্যথা হলে আমরা নিতে পারি ইরেসপেক্টিভ অফ কারণ। সেটা যদি কারোর গ্যাসের থেকেও ব্যথা হয় অ্যাটলিস্ট সেটা তার ক্ষতি করবে না, কিন্তু হার্টের সমস্যা হলে তাকে সময় দেবে, যেটা আমরা বললাম। তো এই রকম সময় যদি বুক ব্যথা হয় তখন তাকে নিকটবর্তী কোনো একটা স্বাস্থ্যকেন্দ্রে যেতে তাকে হবেই। গিয়ে আমরা প্রাথমিক যে রিপোর্টগুলো করাই সেটি হচ্ছে একটি ইসিজি পরীক্ষা। ইসিজিতে বেশিরভাগ সময় আমরা কিছু না কিছু ক্লু পাই, তবে কোনো কোনো ক্ষেত্রেই ইসিজিতে কিন্তু সেই মুহূর্তে ক্লু নাও থাকতে পারে, সেটা নিয়ে আমরা পরে আলোচনাও করব। এর সাথে যে রিপোর্টটা আমরা করাই সেটা হচ্ছে ট্রপটি বলে একটি ব্লাডের টেস্ট হয়, যেটা খুব সহজে খুব ইজিলি অ্যাভেলেবেল। অনেকটা জাস্ট ওই প্রেগনেন্সি টেস্ট যেমন খুব একটা কিট বেস টেস্ট, সেরকম ট্রপটি টেস্টটাও কিন্তু একটা কিট বেস টেস্ট। সামান্য একটু ব্লাড নিয়ে একটা টেস্ট করা হয়, তাতে দেখা যায় যে ট্রপটি টেস্টটা পজিটিভ এলো না নেগেটিভ এলো। তো এই ইসিজি এবং ট্রপটি থেকে প্রাথমিকভাবে আমরা বুঝতে পারি যে রোগীর হার্ট অ্যাটাক হলো কিনা। এর সাথে আমরা মেলাই কী যে রোগীর সিমটমটার ধরন কীরকম এবং তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা কী। যে যদি দেখা যায় যে তার সুগার আছে, প্রেশার আছে, বা ধূমপান আছে, বা কোলেস্ট্রলের সমস্যা আছে, পারিবারিক ইতিহাস আছে, তাহলে তার ক্ষেত্রে আমাদের সন্দেহ গাঢ় হয়। তার ব্যথার ধরনটা থেকে আমরা অনেক সময় বুঝতে পারি যে এটা হার্ট অ্যাটাকের মতন কিনা, এবং এই রিপোর্টগুলো আমাদেরকে সাহায্য করে। যদি ইকোকার্ডিওগ্রাফি সেই মুহূর্তে এমার্জেন্সিভাবে অ্যাভেলেবেল হয়, যেটা সবসময় সব জায়গায় আমাদের এখানে অ্যাভেলেবেল নয়, অন্তত খুব প্রত্যন্ত গ্রামে তো নয়, সেক্ষেত্রে কিন্তু যদি ইকো অ্যাভেলেবেল থাকে তাহলে খুবই ভালো, সেটাও আমাদেরকে খুব জরুরি কিছু তথ্য দেয়। আদারওয়াইজ তা নাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ইসিজি এবং এই ট্রপটি পরীক্ষার থেকে কিন্তু হার্ট অ্যাটাকের ডায়াগনোসিস করি। ট্রপটি পরীক্ষা কি নিশ্চিতভাবে জানাতে পারে নাকি কখনো ফেলিয়ারও হতে পারে? হ্যাঁ, মানে ট্রপটি নেগেটিভ এলো, ঠিক হার্ট অ্যাটাকের একদম শুরুর দিকে ট্রপটি পরীক্ষা অনেক সময় নেগেটিভ আসতে পারে, অন্ততপক্ষে প্রথম 4 থেকে 6 ঘন্টার মধ্যে। সেই জন্য আমরা অনেক সময় রিপিট ট্রপটি পরীক্ষায় জোর দিই। কোনো হার্ট অ্যাটাক আছে যেটার ডিফারেন্ট ধরন, হয়তো হার্ট অ্যাটাকের তো কিছু ধরন আছে যেটাতে ইভেন ট্রপটিটা হয়তো নেগেটিভই থাকলো, কিন্তু তা সত্ত্বেও পেশেন্টের সিমটম আমাদের হার্ট অ্যাটাকের মতন। ফলে যেটা আমি বললাম যে তার অসুখের ধরন, মানে কষ্টের ধরন, তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কতটা, এবং তার সাথে এই রিপোর্টগুলোকে আমরা কোরিলেট করি। ফলে ট্রপটি নেগেটিভ কিন্তু ডাক্তারবাবু বলছেন যে না, আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি রিপোর্ট নেগেটিভ হলেও, তাহলেও কিন্তু সেটাকে একটুখানি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে গুরুত্ব দিয়ে বোঝার দরকার আছে। জাস্ট মানে একদম সহজ সরলভাবে ব্যাপারটাকে কিচ্ছু হয়নি ভেবে চলে যাওয়াটা কিন্তু উচিত নয়। স্ট্রেস হার্ট অ্যাটাকের অন্যতম একটা কারণ লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে, যতটা ফাস্টফুড। এই যে স্ট্রেসের ক্ষেত্রে আমাদের হার্ট অ্যাটাকটা এত বাড়ছে এবং স্ট্রেসও বাড়ছে দিনকে দিন, এটার কি কোনো সহজ রাস্তা আছে? মানে সে নিজের লাইফস্টাইল মডিফিকেশন করার সময় স্ট্রেসটাকে কিভাবে দূরে রাখবে যাতে হার্ট ভালো থাকে? আমাদের জীবনযাত্রা এখন এতটাই ফাস্ট যে বহু ক্ষেত্রে স্ট্রেস খুব একটা প্যাথোলজিক্যাল লেভেলে চলে গেছে, যে স্ট্রেসটা একটা আনবিয়ারেবল বলা যায়। তো কিছু কিছু স্ট্রেস কিন্তু থাকে যেগুলো আমরা নিজেদেরকে বুঝিয়ে বা পরিস্থিতিটাকে নিজের আয়ত্তে এনে আমরা সেটার থেকে এড়িয়ে যেতে পারি। 1 2 নম্বর কথা হচ্ছে স্ট্রেসের জন্য
অনেক সময় ধরা গেল যে আমার অনেকক্ষণ অফিসে কাজ করতে হচ্ছে, ডিউটি করতে হচ্ছে, কিন্তু রাত্রে যখন আমি বিশ্রাম নেওয়ার সময়টা পাচ্ছি সেই সময়টা আমি হয়তো অনেক রাত অবধি ভোর রাত পর্যন্ত মোবাইল নিয়ে বসে আছি। তাহলে এটা কিন্তু আমার সেলফ মেড প্রবলেম, সেলফ মেড স্ট্রেস। ফলে সেই জিনিসগুলো যেগুলো নিজের হাতে আছে সেটাকে কন্ট্রোলে রাখা এবং নিজের পছন্দের কোনো হবি সঙ্গে রাখা। যিনি গল্পের বই পড়তে ভালোবাসেন তিনি একটা সময় বার করলেন নিজের কাজের মধ্যেও, যে গল্পের বই পড়া বা গান শোনা বা গান করা, খেলাধুলো করতে ভালোবাসেন সেই জিনিসটাকে করা, এগুলো কিন্তু আমাদের মানসিক চাপকে অনেকাংশেই নিয়ন্ত্রণ করে। এছাড়া যদি তারপরেও দেখা যায় যে তার পক্ষে স্ট্রেসটা বিয়ার করা সম্ভব হচ্ছে না, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই মনোবিদের সাহায্য নেওয়াটা খুব দরকার। তবে আমাদের সমাজে চট করে মনোবিদের সাহায্য নেওয়ার ক্ষেত্রে একটা খুব ইনহিবিশন কাজ করে। মানুষের বোঝা উচিত যে আমাদের শরীর শুধুমাত্র তো রক্ত মাংস নয়, 50% এবং 50% কিন্তু মন। ফলে শরীরের যেমন অসুখ থাকে তেমন অনেক ক্ষেত্রে মনেরও সমস্যা থাকে। তার ফলে সেই মনের সমস্যাটাকে তখন কিন্তু সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাহায্য নেওয়ার দরকার আছে। কারণ সবাই মহেন্দ্র সিং ধোনির মতন স্ট্রেস নিতে পারেন না। যিনি পারেন ভালো, যিনি পারেন না তার কিন্তু একটা প্রফেশনাল হেল্প নেওয়ার প্রয়োজন আছে। ফেসবুকে একটা প্রশ্ন রয়েছে, অভিজিৎ সাহা লিখছেন, কাইন্ডলি ইলাবোরেট অন লাইফস্টাইল মডিফিকেশন অর মেডিকেশন অফ ওবেসিটি রিডাকশন বিকজ নাও আ ডেজ ইটস আ কনসার্ন অ্যাবাউট কার্ডিয়াক প্রবলেমস। স্থূলত্ব ভীষণভাবে বাড়ছে, ওবেসিটি, এই স্থূলত্ব বিষয়টা ভীষণভাবে বাড়ছে এবং আমাদের এই এশিয়ার এই পার্টে স্থূলত্ব একটু অন্য রকমের। আমাদের চট করে পেটের কাছে চর্বি জমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই পেটের কাছে চর্বি ডিনোট করে যে আমাদের অর্গ্যানগুলোর মধ্যেও খারাপ ধরনের ফ্যাটের প্রবণতা বাড়ছে এবং এই ধরনের ফ্যাট কিন্তু আমাদের খুব ক্ষতি করে, লিভার, কিডনি, হার্ট এগুলো প্রচণ্ড ক্ষতি করে। ফলে স্থূলত্ব থেকে মুক্তির উপায় হচ্ছে নিয়মিত শরীরচর্চা এবং একটি ব্যালেন্স ডায়েট। কারোর ক্ষেত্রে জিনগত কারণে স্থূলত্ব হয়, তাদের ক্ষেত্রে তখন আলাদাভাবে কিছু চিকিৎসার প্রয়োজন আছে। যদি লাইফস্টাইল মডিফাই করে, যে আমার নিয়মিত শরীরচর্চা এবং খাদ্যাভ্যাস, সেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি, সেই বিষয়গুলো করেও যদি দেখা যায় যে আমি স্থূলত্বকে নিয়ন্ত্রণে আনতে পারছি না, বা আমার থাইরয়েড নেই বা অন্য কোনো হরমোনাল প্রবলেম নেই, পলিসিস্টিক ওভারির সমস্যা নেই, ফলে স্থূলত্বটা আমার এমনিই হয়ে আছে, তাহলে তখন আমরা এখনকার দিনে কিন্তু কিছু কিছু খুব সেফ এই স্থূলত্ব কমানোর ওষুধ এসছে। যেমন কিছু বছর আগেও আমাদের হাতে যে ওষুধগুলি ছিল সেগুলো কিন্তু খুব একটা কার্ডিয়াক সেফ ছিল না, মানে স্থূলত্বের ওষুধ ছিল হয়তো, কিন্তু তারা অনেক রকমের সমস্যা বয়ে আনতো। এখন কিন্তু বেশ কিছু ওষুধ এসছে যারা মূলত ইনজেক্টেবলস, কিছু কিছু ট্যাবলেটও আছে যারা শুধু স্থূলত্ব কমায় তাই নয়, এই লিভার, কিডনি বা হার্টের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাও কমায়, বরং এমনকি এই স্থূলত্ব যাদের আছে সেই ধরনের মানুষদের আয়ুও বাড়ায়। ফলে হাতে এখন কিন্তু অস্ত্র আছে। বেশ, একজন লিসনার রয়েছেন ফোনে। নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ, বলুন। নমস্কার। মহেশতলা, কলকাতা 141 থেকে দেবাশিস ঘোষ কথা বলছি। বলুন, প্রশ্নটা তো বলুন। ম্যাডাম, আমার হাই কোলেস্টেরল আছে, আমার বয়স 47, হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার আছে। আমি যার জন্য টেলভাস 3D বা টেলভাস 80 খাই। তো আমার ওভার ওয়েট আছে, 85 এর মতো ওয়েট আছে, গত কমাস আগেই করেছি। তো আমার ক্ষেত্রে কি কি সতর্কতা নেওয়া প্রয়োজন এবং ভবিষ্যতে কি কোনো রকম হার্ট ব্লক বা অ্যাটাকের সম্ভাবনা আছে? আর হাই কোলেস্টেরল থাকলে আমার ডায়েট কন্ট্রোলটা, লাইফস্টাইলটা, মানে খাওয়ার যে লাইফস্টাইলটা সেটা কিরকম হবে, এটা যদি একটু আলোচনা করেন। আর দুবেলা যদি ভাত খাই তাতে কি কোনো সমস্যা হবে? কারণ অনেকে বলেন রুটি খেতে, সেক্ষেত্রে আমার একটু সমস্যা আছে, আমি রুটি পছন্দ করি না। বেশ, আপনার যেহেতু একাধিক রিস্ক ফ্যাক্টর আছে সেই জন্য কার্ডিয়াক সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু এই রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি স্ট্রংলি ঠিকভাবে কন্ট্রোল রাখা যায়, যেমন বললেন যে আপনার প্রেশারের সমস্যা আছে, কোলেস্ট্রলের সমস্যা আছে, স্থূলত্ব, সেগুলোকে যদি কন্ট্রোলে রাখা যায় তাহলে কিন্তু আর 10টা সুস্থ মানুষের মতন আপনারও সম্পূর্ণরূপে জীবনযাত্রা একদম সুস্থ হবে। এক। দ্বিতীয়ত হচ্ছে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমার কোলেস্টেরল কতটা কন্ট্রোল রাখার দরকার আছে। আমরা সচরাচর যখন একটা কোনো ল্যাবরেটরি রিপোর্ট নিজেরা দেখি, মানে ডাক্তার না হয়ে একজন সাধারণ রোগী হিসেবে দেখি, আমরা পাশের রেফারেন্স রেঞ্জগুলো দেখি। এই কোলেস্টেরলের ক্ষেত্রে কিন্তু এই রেফারেন্স রেঞ্জ ব্যাপারটা খুব ভ্যারিয়েবল। কেন ভ্যারিয়েবল? যেমন খুব সাধারণভাবে যদি বলতে যাই, যে ভারতীয়দের ক্ষেত্রে এখনকার দিনে যেটা বলা হয় যে এলডিএল কোলেস্টেরলটা 100-র নিচে থাকলে ভালো, যার ক্ষেত্রে কোনো সুগার, প্রেশার বা ধূমপান বা কোনো রিস্ক নেই সাধারণ মানুষের ক্ষেত্রে। কিন্তু এটাই যদি কারোর একটা অন্তত রিস্ক ফ্যাক্টর থাকে, তার ক্ষেত্রে অন্তত পক্ষে 70-এর নিচে থাকা ভালো। যদি দুটো
রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে সেটা আরও কমিয়ে 55 নিচে থাকা রিলেটিভলি সেফ। যদি কারোর অলরেডি কোনো হার্ট অ্যাটাক বা এই ধরনের সমস্যা বা হার্ট ব্লক এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আমরা সেটা বলি যে আরও কমাও, 50-এর নিচে যাও বা 40-এর কাছাকাছি যাও। ইভেন যদি বারবার হার্ট অ্যাটাক হয়, এরকম রুগী কিন্তু থাকেন যাদের ওষুধ খাচ্ছেন তা সত্ত্বেও তাদের একাধিকবার হার্ট অ্যাটাক হচ্ছে, খুব হাই রিস্ক পেশেন্ট, জিনগত সমস্যা, তাদের ক্ষেত্রে কোলেস্টেরলকে আমরা কমিয়ে এমনকি একদম মানে 10-15 এরকম রাখার কথাও আমরা রেকমেন্ড করি, যতটা কমিয়ে রাখা যায়। কারণ যত এটাকে আমরা কমাতে পারবো এলডিএল কোলেস্টেরলটাকে, তত কিন্তু তার ব্লকের প্রাবল্য এবং ভবিষ্যতে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনাও কম থাকবে। লাস্ট যেটা আপনার বক্তব্য যে প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কি ধরনের খাদ্যাভ্যাস করবেন বা শরীরচর্চা করবেন। শরীরচর্চার ক্ষেত্রে যেটা আমি বললাম যে আপনার হাঁটাটাই কিন্তু যথেষ্ট পর্যায়ে। এবার হাঁটার ধরন দেখুন, হাঁটার ধরন নানান রকমের রেকমেন্ডেশন আছে। খুব আধুনিক একটি জাপানি স্টাইল যথেষ্ট জনপ্রিয় হয়েছে এবং যেটা এফেক্টিভও, সেটা হচ্ছে যে আমি আধ ঘন্টা হাঁটলে তাতে প্রথম 3 মিনিট আমি একটু জোরে হাঁটবো, পরের 3 মিনিট আমি একটু আস্তে হাঁটবো, তারপরের 3 মিনিট আবার জোরে হাঁটবো, পরের 3 মিনিট আবার আস্তে হাঁটবো, মানে অল্টারনেট ফাস্ট পেস অ্যান্ড স্লো পেস। এটা কিন্তু দেখা গেছে যে বেশ এই ধরনের হার্টের অসুখ টসুখকে প্রিভেন্ট করার ক্ষেত্রে বেশ কার্যকরী। খাদ্যাভ্যাস একটি ব্যালেন্স ডায়েট বলতে যেটা আমরা বুঝি মূলত যে আমার খাবারের মধ্যে ফ্রুটস থাকবে, গ্রিন ভেজিটেবলস থাকবে, আমার খাবারের মধ্যে লিন মিট মানে যেটা আমরা চিকেন বলি সেই ধরনের মানে মুরগির মাংস থাকতে পারে, কিন্তু লেগ পিসটা একটু ফ্যাটের পরিমাণ বেশি থাকে বলে এটা অ্যাভয়েড করা ভালো। রেড মিটটা আমরা যতটা পারবো কম খাবো, প্রসেসড ফুডগুলো ফাস্ট ফুড জিনিসগুলো আমরা যতটা পারবো কম খাবো, ফ্রুটস তো আমরা বললাম। কিছু স্টাডিতে দেখা গেছে বাদাম যদি যথেষ্ট পরিমাণে খাওয়া যায় তাতে হার্ট ব্লক প্রতিহত করা যায়, তার কারণ হচ্ছে বাদামে এইচডিএল বা গুড কোলেস্টেরল অনেকটা বাড়ে। মাছ, সেটা কি যে কোনো বাদাম? হ্যাঁ যে কোনো বাদাম, আমন্ড রেকমেন্ড করা হয় কিন্তু যে কোনো ধরনের বাদামই, নাটসে এইচডিএল বাড়ে। এগুলো মোটামুটি যদি ফলো করা যায়। ভাত সংক্রান্ত যেটা আপনি জিজ্ঞেস করলেন, যে দেখুন ভাতের সমস্যা হচ্ছে ভাতে ফাইবার নেই। ভাত আর রুটি হয়তো দুটোর ক্ষেত্রেই টু সাম এক্সটেন্ট ক্যালোরি ভ্যালু সমান, কিন্তু রুটিতে যেহেতু ফাইবার আছে সেই জন্য চট করে শরীরের মধ্যে সুগার বা এই জাতীয় জিনিসগুলো বেড়ে যাওয়ার চান্সটা কম থাকে ভাতের থেকে। তো ভাত 2 বেলা যদি পেটের সমস্যা থাকে তাহলে অনেক সময় পেশেন্টদেরকে খেতেই হয়, উপায় থাকে না। কিন্তু তা নাহলে ভাতের পরিমাণটা মানে এমনি কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা যতটা একটুখানি কাটল করে কমিয়ে প্রোটিন বা ফাইবার জাতীয় খাবারগুলো একটু বাড়ানো কিন্তু বাঞ্ছনীয়। একটু প্রশ্ন আছে লিসনারদের, এমন আমরা ফোনে নিয়েছি। এবার একটু ফেসবুক পেজ থেকে প্রশ্ন রয়েছে। নমস্কার, জয়দেব বলছি নূরপুর থেকে। আমার হঠাৎ বুক ধড়ফড় করে এবং বুকের পেশিগুলো কাঁপতে থাকে, যেন একটা অস্বস্তি হয়। এর কারণ কি জানালে ভালো হয়। এই বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রেই হার্টের কারেন্টের সমস্যার থেকে হওয়ার সম্ভাবনা থাকে। এটা ঠিক হার্ট ব্লক বিষয়টা নয়, হার্টের কারেন্টের সম্ভাবনা থেকে সমস্যার থেকে হঠাৎ করে কারোর খুব অল্প সময়ের জন্য হঠাৎ করে খুব বুক ধড়ফড় শুরু হয়। তিনি হয়তো বসেই আছেন, কিছু দুশ্চিন্তাও করছেন না, কাজকর্মও করছেন না, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে তার খুব বুক ধড়ফড় করতে শুরু করলো, হার্টের ভেতরটা যেন একটা হাতুড়ি মারার মতন হচ্ছে। সেই সময়টা কারোর একটুখানি চোখে অন্ধকার দেখার মতন হয়, শ্বাসকষ্ট, বুক ব্যথাও অনেক সময় হয়। তারপরে আবার দেখা গেল হঠাৎ করেই সেটা কমে গেল। এটা কারোর ক্ষেত্রে হার্টের ইলেকট্রিক্যাল সার্কিটের গন্ডগোল থেকে অনেক সময় হওয়ার সম্ভাবনা থাকে। তবে সব সমস্যাগুলোর বর্ণনা শুনে তো বোঝা যায় না, অনেক ক্ষেত্রেই কিন্তু এই বর্ণনাগুলো গুরুত্বপূর্ণ যেমন কারণে হয়, তেমন আবার খুব সিম্পল হয়তো মাংসপেশির একটা টুইচিংয়ের থেকেও কিন্তু হতে পারে। যেমন কাশির সাথে রক্ত বেরোনো মানেই যে সবসময় টিবি ক্যান্সার সেরকম নয়, সিম্পল ইনফেকশনের থেকেও হতে পারে, ব্যাপারটা অনেকটা সেই রকম। একটা আমাদের হোয়াটসঅ্যাপে প্রশ্ন রয়েছে। কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী থেকে জানতে চেয়েছেন, পিঠে, বগলে, মুখে ব্যথা হলে কি অ্যাসপিরিন খাবো? হার্ট অ্যাটাক হলে অ্যাসপিরিন আর সরবিট্রেট কোনটা খাবো? হ্যাঁ, এটি আরেকটি খুব গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা তুলে ধরলেন আপনি, ধন্যবাদ। সেটা হচ্ছে যে কোন জায়গায় ব্যথা অ্যাকচুয়ালি হার্টের ব্যথা, অ্যানজাইনা যেটাকে আমরা বলি। তো হার্টের ব্যথার ক্ষেত্রে কিন্তু 2/3 ক্ষেত্রে বা 66% ক্ষেত্রে ব্যথাটা ঠিক ক্লাসিক্যাল অ্যানজাইনা যেটাকে আমরা বলি, যে চেস্ট পেন একদম ক্লাসিক্যাল, আমি হাঁটতে যাচ্ছি বুকের ঠিক মাঝখানটায় ব্যথা, যেটা হাতের দিকে ছড়িয়ে যাচ্ছে, চোয়ালে যাচ্ছে, ওপরের পেটের দিকটায় যাচ্ছে, ঠিক এরকম ক্লাসিক্যালভাবে প্রেজেন্ট করে। কিন্তু 1/3 ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেক 3 জন 1 জন রুগীর কিন্তু এই অ্যানজাইনাটা অ্যাটিপিক্যাল হয়। সেই অ্যাটিপিক্যাল অ্যানজাইনা জিনিসটা এরকমও হতে পারে যে পুরো মনে হচ্ছে যেন আমার গ্যাসের সমস্যা। অনেক সময় মহিলাদের ক্ষেত্রে, সুগারের রুগীদের ক্ষেত্রে, বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে পুরো গ্যাসের মতন সিমটম, বমি ভাব, হাঁপ ধরা, এই খুব ক্লান্তি লাগা, এগুলোও কিন্তু হঠাৎ করে হার্ট অ্যাটাকের সিমটম হিসেবে নিয়ে আসতে পারে। বুক ব্যথা হার্টের জন্য যদি হয়, সেটা যে সবসময় হার্ট বাঁ দিকে আছে বলে বাঁ দিকেই হতে হবে এরকম কোনো বাধ্যতামূলক ব্যাপার নয়। চোয়াল থেকে নাভি পর্যন্ত
সামনে পেছনে ডান দিকে বাঁ দিকে যে কোনো জায়গায় কিন্তু হার্টের থেকে অ্যাঞ্জাইনার পেন হতে পারে। ফলে শুধুমাত্র ডান হাতে ব্যথা সেটা হার্টের ব্যথা হতে পারে। আবার ঠিক বিপরীতভাবে শুধুমাত্র বুকের বাঁ দিকে ব্যথা হচ্ছে মানেই যে হার্টের ব্যথা, সাথে সাথে অ্যাসপিরিন সরবিট্রেট খেয়ে নেবো সেরকম ব্যাপারটাও নয়, সেরকমও ব্যাপারটা নয়। কিন্তু আমার এরকম রুগীর অভিজ্ঞতাও আছেন যিনি হাঁটতে গেলে তার শুধুমাত্র চোয়ালে ব্যথা হতো বলে তিনি অনেক দিন ধরে দাঁতের ডাক্তার দেখিয়েছেন, তারপরে তিনি এসে সেটা আমার কাছে ব্যক্ত করেছেন এবং তখন আমি সন্দেহ করার পরে তার পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে তার হার্টের সাংঘাতিক রকমের ব্লক। আবার সরকারি হাসপাতালে বা অনেক জায়গাতেই পেশেন্ট এমার্জেন্সিতে শুধুমাত্র মারাত্মক পেট ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন, আপাতভাবে মনে হয়েছে বোধহয় তার একটা অ্যাকিউট অ্যাবডোমেন আছে, কিন্তু তারপরে ধরা গেছে যে তার একটা বড় হার্ট অ্যাটাক হয়েছে। সেটা শুধুমাত্র পেটের ওপরের পাটটার ব্যথা নিয়ে আসে। ফলে সেই জন্যই বলা হয় যে নাভির নিচে ইউজুয়ালি হার্টের ব্যথা হয় না এবং চিবুকের ওপরে বা মানে চোয়ালের ওপরের দিকে কিন্তু ব্যথা হার্টের ব্যথা হয় না। মানে হার্টের ব্যথা কখনো মাথা ব্যথা নিয়ে হয়তো আসবে না। বেশ, WhatsApp এ এবার প্রশ্ন চলে রয়েছে। যাব আর একটা প্রশ্নে যাব এখান থেকেই ডাক্তারবাবুর কথার সূত্র ধরে, যে আপনি বারবারই বলছেন যে হার্ট ব্লক, আমরা প্রথম প্রশ্নও তাই ছিলাম, এখনও আপনি হার্ট ব্লক কথাটা বললেন। হার্ট ব্লকের চিকিৎসার বিভিন্ন ধরন আছে। কোন ধরনের হার্ট ব্লকে অ্যাঞ্জিওপ্লাস্টি, কোন ধরনের হার্ট ব্লকে বাইপাস ছাড়া গতি নেই? বেশ, আমরা অ্যাঞ্জিওগ্রাফি সাজেস্ট করি মূলত যখন আমরা সন্দেহ করি যে রুগীর হার্টের ধমনীতে ব্লক আছে, তখন আমরা অ্যাঞ্জিওগ্রাফি পরীক্ষা করি। সেটা আমরা দুটো সিচুয়েশনে করি। একটা হচ্ছে হার্ট অ্যাটাক হলে, তখন অ্যাঞ্জিওগ্রাফি করতেই হবে, কারণ তখন আপনার হার্টের মাংসপেশি নষ্ট হয়ে যাচ্ছে, সময় খুব কম। ফলে তৎক্ষণাৎ অ্যাঞ্জিওগ্রাফি করে সাথে সাথে হার্টের ব্লক দূর করে হার্টের রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলার দরকার আছে। এই অ্যাকিউট সিচুয়েশানে বাইপাস ইউজুয়ালি অ্যাভয়েড করা হয়, কারণ এই অ্যাকিউট সিচুয়েশানের বাইপাস কিছু কিছু ক্ষেত্র ছাড়া পেশেন্টের প্রয়োজন পড়ে না এবং আউটকামও এমনি সময়ের প্ল্যান্ড বাইপাসের থেকে একটু খারাপ। ফলে বেশিরভাগ ক্ষেত্রে হার্ট অ্যাটাক হলে তক্ষুনি অ্যাঞ্জিওগ্রাফি করে অ্যাঞ্জিওপ্লাস্টি করে হার্টের রক্ত সঞ্চালন বা সেই ধমনীকে খুলে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সিচুয়েশান হচ্ছে যখন আমরা অ্যাঞ্জিওগ্রাফি করছি ক্রনিক সিচুয়েশানে, যে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়নি কিন্তু তার ক্রনিক ব্লক আছে, আমি সন্দেহ করছি, অ্যাঞ্জিওগ্রাফি করছি। তাহলে পেশেন্ট ওষুধ খাচ্ছেন, খেয়ে হয়তো ভালো আছেন, তা সত্ত্বেও তার ইকো হয়তো ভালো, হার্টের পাম্পিং পাওয়ার ভালো, কিন্তু হার্ট ব্লক ওষুধ খেয়ে ভালো আছে। তাহলে ডাক্তারবাবু অ্যাঞ্জিওগ্রাফি করতে বলছেন কেন? তার কারণ হচ্ছে আমরা দুটো বিষয় জানতে পারি। একটা হচ্ছে যে পেশেন্টের হয়তো হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর নেই, ইকো আমাকে বলল, কিন্তু আমরা জানতে পারছি না যে পেশেন্টের কতগুলো ব্লক আছে, কত পার্সেন্ট ব্লক আছে, কতগুলো জায়গায় ব্লক আছে। সেই বিষয়টা জানার জন্য অ্যাঞ্জিওগ্রাফি করার দরকার আছে। অ্যাঞ্জিওগ্রাফি ক্রনিক সিচুয়েশনে করা মানেই যে সবসময় স্টেন্ট বাইপাস বসাতে হবে সেরকমটা নয়, কিন্তু জানার দরকার আছে যে যে ব্লকটা আছে, যেই ব্লকটার জন্য আপনি আপাতভাবে ওষুধ খেয়ে ভালো আছেন, সেটা কি শুধু ওষুধ খেয়ে আপনি ভালো থাকবেন, নাকি যে জায়গায় ব্লক আছে সেই ব্লকটা শুধু ওষুধে এখন যে আপনি ভালো আছেন সেই ভালো থাকাটা খুব আপাত, পরবর্তীকালে সমস্যা হওয়ার সম্ভাবনা খুব প্রবল। তখন সেক্ষেত্রে কিন্তু রক্ত সঞ্চালন অপারেশনের মাধ্যমে বাড়ানোর দরকার আছে। সেটা দুভাবে হয়, একটা অ্যাঞ্জিওপ্লাস্টি স্টেন্ট বসিয়ে, আর একটা ক্ষেত্রে বাইপাস করে। তো কিছু কিছু ক্ষেত্রে যেমন অনেক যদি ব্লক থাকে, প্রচুর পরিমাণে স্টেন্টের প্রয়োজন, তার থেকে বাইপাস সার্জারি বেটার। এর কিছু কিছু বিশেষ পদ্ধতিও আছে যেটার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত নিই, যেমন সিনট্যাক্স স্কোর বলে একটা বিষয় আছে, সেই মাধ্যমেও আমরা সিদ্ধান্ত নিই। পেশেন্টের ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড, ইকো রিপোর্ট, এইগুলো দিয়ে আমরা জটিল একটা বিষয় যেটার থেকে আমরা সিদ্ধান্ত নিই যে পেশেন্টের অ্যাঞ্জিওপ্লাস্টি করলে চলবে না বাইপাস করতে হবে। হোয়াটসঅ্যাপে প্রশ্ন রয়েছে বেশ কয়েকটা। নাক ডাকার সাথে হার্ট অ্যাটাকের কোনো সম্পর্ক আছে কি? আর 2 নম্বর প্রশ্ন, আমার বাবা মায়ের ডায়াবেটিস ধরা পড়ে মাস 6 আগে। ওষুধ খাওয়ার পর বাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে এলেও মায়ের আসেনি। মায়ের ব্লাড প্রেশারের ওষুধও খেতে হয়। মায়ের ব্লাড প্রেশার 140/90। তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা কতটা? সৌম্যদীপ ভূঁইয়া, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছেন। বেশ, আবার বলবো যে রিস্ক ফ্যাক্টর অপটিমামভাবে কন্ট্রোল রাখা হার্ট অ্যাটাক আটকানোর সব থেকে এফেক্টিভ ওয়ে। যার সুগার প্রেশার আছে, তার সুগার প্রেশার যদি কন্ট্রোল না থাকে তার হার্ট অ্যাটাকের রিস্ক বাড়বেই, হওয়ার সম্ভাবনা বাড়বে। সেটাকে কন্ট্রোল রাখলে রিস্ক একদম সাধারণ মানুষের মতন থাকবে। 1 2 নম্বর হচ্ছে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরলেন, ধন্যবাদ। সেটা হচ্ছে যে নাক ডাকা। এখনকার দিনে এই স্থূলত্ব বিষয়টার জন্য আমরা অনেক রুগী পাই যারা রাত্রিবেলায় খুব নাক ডাকেন এবং সকালবেলায় যখন তার জেগে থাকার সময় সেই সময়টা তারা ঝিমন, ডে টাইম স্লিপিনেস বলি আমরা। এই জিনিসটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। মানে ঠিক নাক ডাকা বিষয়টা নয়, বিষয়টা নাক ডাকার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুমের মধ্যে তার শ্বাসটা বহু সময় আটকে যাচ্ছে, এবং এই যে আটকে যাচ্ছে তার জন্য
তার সঙ্গে যিনি শুয়ে আছেন, বাড়ির পরিবারের যিনি সদস্য, তিনি আমাদেরকে এসে বলেন যে ডাক্তারবাবু দেখছি উনি শ্বাস নিতে নিতে হঠাৎ করে খুব জোরে জোরে নাক ডাকছেন, নাক ডাকতে ডাকতে হঠাৎ করে কিছুক্ষণের জন্য উনি পুরো থেমে গেলেন এবং তারপরে না কীরকম যেন উনি হঠাৎ নড়ে চড়ে উঠলেন, তারপরে আবার শ্বাস নিতে শুরু করলেন। দ্যাট ইজ অ্যাপনিক এপিসোড, যে কিছুক্ষণের জন্য শ্বাসটা বন্ধ হয়ে গেল। এটা হার্টের সমস্যা তো বাড়াই, এবং সবথেকে ভয়ের বিষয় হচ্ছে এটা কিন্তু মাঝরাত্রিরে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্টও হওয়ার সম্ভাবনা রাখে। কেন হয়? কারণ ওই মোমেন্টটায় বারবার শ্বাস আটকে যাওয়ার জন্য রক্তে অক্সিজেন পর্যাপ্ত মাত্রায় যায় না, ফলে রক্ত সাধারণ মানুষের ভাষায় বিষিয়ে যায়, ফলে হঠাৎ করে ব্রেনেও অক্সিজেন যায় না, বিপদ হওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকে। এই বিষয়টিকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখার দরকার আছে। আরও একজন প্রশ্ন রেখেছেন পূর্ব মেদিনীপুর থেকে, লিখছেন এলডিএল কোলেস্টেরল 125, এইচডিএল 40, তাহলে উনি কি মেডিসিন না নিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন? আরও বলেছেন ওনার প্রেশার 125/80, কিন্তু রোদ্দুর থেকে এলে 140/90 হয়ে যায়। এটা কি খুব গুরুতর সমস্যা কোনো? প্রেশার কোন সময় মাপা হচ্ছে সেটার উপরে ব্লাড প্রেশার অনেক কিছু নির্ভর করে। মানে প্রেশার আমি জাস্ট রোদ্দুর থেকে এসে তক্ষুনি মাপলাম, তাতে আমি ব্লাড প্রেশার তাৎক্ষণিকভাবে বেশি পেতে পারি। আমার ব্লাড প্রেশার নর্মাল, কিন্তু আমি যদি এখন ফুটবল খেলতে যাই আমার ব্লাড প্রেশার বেড়ে 160ও থাকতে পারে। সেটার মানে যে অসুখ তা নয়। ফলে ব্লাড প্রেশার দেখার আগে বেশ খানিকক্ষণ, অন্তত 15 মিনিট একটু বিশ্রাম নিয়ে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে ব্লাড প্রেশার দেখার দরকার আছে। যদি প্রেশার বা সুগারের সমস্যা থেকে থাকে আন্ডারলাইন, তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে এই এলডিএল কোলেস্টেরলটা কিন্তু আপনার বেশ খানিকটা বেশি এবং সেটাকে নিয়ন্ত্রিত রাখার দরকার আছে। যদি আপনার অন্য কোনো রিস্ক ফ্যাক্টর না থেকে থাকে, তাহলেও আধুনিক গাইডলাইন অনুযায়ী আমরা ভারতীয়দের ক্ষেত্রে রেকমেন্ড করি যে 100-র নিচে এলডিএলটা রাখার দরকার আছে। তো শরীরচর্চা বা সঠিক খাদ্যাভ্যাস এই জিনিসগুলো করে এলডিএলটাকে যদি কন্ট্রোল করা যায় তাহলে ভালো, যদি না যায় তাহলে কিন্তু এখনকার দিনে আমরা রেকমেন্ড করি যে অনেক সময় কিছুটা স্ট্যাটিন জাতীয় ওষুধ খেলে বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকে। তবে এই ওষুধ খেতে হবে কি হবে না, এই সিদ্ধান্তগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই একটা শেয়ার্ড ডিসিশন মেকিং এবং একটা হোলিস্টিকভাবে করা হয়, অর্থাৎ রুগীর সমস্ত অন্যান্য রিস্ক ফ্যাক্টরগুলোকে বুঝে তার সমস্যা হওয়ার সম্ভাবনার প্রাবল্য অনুধাবন করে এবং রোগীর সাথে সরাসরি আলোচনা করে যে তাকে একবার ওষুধ শুরু করলে সারা জীবন খেতে হবে, ওষুধের সুবিধা অসুবিধা খরচ সমস্ত কিছু তার সাথে খোলামেলাভাবে আলোচনা করে রিস্ক ইস টু বেনিফিট বুঝে তখন ওষুধ প্রয়োগ করা হয়। আচ্ছা, একদম এই প্রসঙ্গেই আরও একটা প্রশ্ন রয়েছে। আপনি যেটা বললেন যে ওষুধ খেতে হবে কি হবে না, সুনীল মণ্ডল বগুলা নদিয়া থেকে বলছেন হার্টের সমস্যা ছিল কিন্তু এখন আর তেমন সমস্যা নেই, কিছুদিন ওষুধ খেয়েছিলাম, এখন বন্ধ, বয়স 60 বছর, আমাকে কি আরও ওষুধ খেতে হবে? আমাদের দেশের যে কোনো এমার্জেন্সিতে সারাদিনে যত কার্ডিওভাস্কুলার প্রবলেম নিয়ে রুগী ভর্তি হন, মূলত ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা এই জাতীয় সমস্যা, তার 1/3 রুগী শুধুমাত্র হঠাৎ করে ওষুধ অকারণে বন্ধ করে দেওয়ার জন্য হয়। ব্রেন স্ট্রোকের ক্ষেত্রেও সমানভাবে একই কথা কার্যকরী, মানে 1/3 ব্রেন স্ট্রোক আটকানো যায় যদি রুগী প্রেশারের ওষুধ কোলেস্ট্রলের ওষুধগুলো নিয়মিত খান। ফলে যার হার্টের সমস্যা আছে তার কিন্তু নিয়মিত ওষুধ খেয়ে যাওয়া, কন্ট্রোল রাখা বাঞ্ছনীয়। কারণ আজকে আপনার হয়তো কোনো সিমটম নেই, কিন্তু আজ থেকে 5 মিনিট পরে আপনার কোনো হঠাৎ সিমটম হবে কি না, এগুলো তো অনেকটা ভিসুভিয়াসের আগ্নেয়গিরির মতন, হঠাৎ করে সমস্যা আসার সম্ভাবনা থাকে। ফলে সমস্যা হওয়ার পরে চিকিৎসাটা করব থেকে কিন্তু এখনকার দিনে তো আমরা সমস্যা আটকাতে চাই, প্রতিরোধ করতে চাই, যাতে আমাদের দীর্ঘকালীন ক্ষেত্রে খরচ কম হয়, আমরা দীর্ঘকালীন ক্ষেত্রে বেশি দিন সুস্থভাবে বাঁচতে পারি। তাই সমস্যাটাকে শুধু ইনভাইট করে আনার দরকার কি, ওষুধটা নিয়মিত খেয়ে গেলেই তো সেটার থেকে সচেতন থাকা যায়। বিপ্লব মিস্ত্রি, উত্তর এই 24 প্রশ্নটা পরগনা। করে নিই আগে, কারণ আমরা হাতের সময় কমে যাচ্ছে। রোজ নামচার যে বিষয়গুলো আমাদের জানা খুব দরকার, যে ধরুন এই যে তেল, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আপনারা বলেন নারকেল তেল, সর্ষের তেল, সাদা তেল, প্রচুর মারামারি হয় তেল নিয়ে। হার্টের জন্য সবচেয়ে ভালো তেল কোনটা? বেশ, আমি আমার রুগীদেরকে সবসময় বলি যে বাড়িতে সর্ষের তেলই খাবেন। কোনো ডেফিনিট স্টাডিতে প্রমাণিত নয় যে সর্ষের তেল আমাদের হার্ট অ্যাটাক করে দেয় বা হার্টের বিরাট কিছু ক্ষতি করে। সর্ষের তেল খুব ব্যালেন্সড অয়েল, বরং প্যাকেজড হোয়াইট অয়েলগুলো নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। ফলে সর্ষের তেল যে হার্ট অ্যাটাক প্রচুর করে এরকম কিন্তু কোনো সাইন্টিফিক এভিডেন্স এখনও পর্যন্ত নেই। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অত্যন্ত হার্টের জন্য উপকারী, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মুশকিল হচ্ছে যে শুধুমাত্র হার্ট সুস্থ রাখবো ব্যাপারটা ছাড়াও বাঙালির বহু ক্ষেত্রে তার স্বাদকোরকগুলো কতটা আনন্দ পাচ্ছে সেটা নিয়েও বাঙালি চিন্তিত থাকে। ফলে অলিভ অয়েল দিয়ে মাছ ভাজা করে খেতে বাঙালি কতটা খুশি হবে তার থেকে বোধহয় সর্ষের তেলে ভাজা খেতে বেশি খুশি হবে। তাই সর্ষের তেল ব্যালেন্সড পরিমাণে খেলে খুব ক্ষতি নেই। খুব বেশি তেল ভাসা রান্না করাটা অনুচিত। যেটুকু খাদ্যে প্রয়োজন সেটুকু সর্ষের তেল দিয়ে রান্না করে খেলে হার্টের কতটুকু তেল খাবো দিনে? এটা না খুব ইন্ডিভিজুয়ালাইজড।
খুব একটু ইন্ডিভিজুয়াল। সময় যেহেতু সংক্ষিপ্ত হয়ে আসছে, যত বেশি সংখ্যক আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব লিসনারদের। বিপ্লব মিস্ত্রি শ্যামনগর, উত্তর 24 পরগনা থেকে লিখছেন, কোলেস্টেরল বা হার্ট ঠিক আছে কিনা বাহ্যিক কোনো পরীক্ষার দ্বারা কি বোঝা সম্ভব? সব সময় তো রক্ত পরীক্ষা করা সম্ভব হয় না। হ্যাঁ, বাহ্যিক কিছু কিছু ক্ষেত্রে বোঝা সম্ভব, রুগীর সিমটম থেকে আমরা কিছুটা বুঝতে পারি। এছাড়া রুগীকে যখন আমরা শারীরিকভাবে পরীক্ষা করি, যে ক্লিনিক্যাল এক্সামিন করি, স্টেথো ঠেকিয়ে দেখছি, পালস দেখছি, তার মাধ্যমে আমরা পেশেন্টের অ্যাজ এ হোল হার্টের সাউন্ডগুলো কীরকম আছে, কোনো ভালভের খারাপ রকমের কিছু কিনা, কিংবা কোনো হার্ট ফেলিওরের কোনো সিমটম কিছু বা সাইন্স কিছু আমরা পাচ্ছি কিনা, সেইগুলো বুঝতে পারি। কিন্তু হার্ট ব্লকের নিশ্চিন্তভাবে কিন্তু আমরা স্টেথো ঠেকিয়ে বুঝতে পারবো যে রুগীর হার্ট ব্লক আছে, তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে, এইটা কিন্তু বোঝা যায় না। কিন্তু কিছু কিছু আমরা সেকেন্ডারি প্রমাণ পেতে পারি। যেমন অনেক ক্ষেত্রে আমরা পায়ের আর্টারিগুলোর বা পায়ের ধমনীগুলোর পালস ঠিকঠাক আছে কিনা, গলার ধমনীর পালসে কোনো খারাপ সাউন্ড আছে কিনা, যেটাকে আমরা ব্রুই বলি, তার থেকে কিন্তু অনেক সময় কিছু আমরা সেকেন্ডারি ক্লুজ পেতে পারি। আরও একজন প্রশ্ন করেছেন মোনালিসা তাঁতি, নিশ্চিন্তপুর জুমাই নস্করহাট থেকে, জানতে চাইছেন বয়স 40 বছর, ওজন 51 কেজি, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, সুগার প্রেশার নর্মাল, বাড়ির কাছে রক্তদান শিবিরে জীবনের প্রথম রক্তদান করেছেন 25 দিন আগে। 8-10 দিন হঠাৎ মাথা ঘোরা ও দুর্বল লাগছে, কথা বলতে হাঁপিয়ে উঠছি, এই রকম অনুভূতি হচ্ছে। প্রায় 6 মাস হলো কোনো মাংস উনি খান না, কোনো নেশা কোনো দিন করেননি। পরামর্শ চাইছেন যে এটা কি আদৌ হার্ট রিলেটেড কোনো প্রবলেম কিনা। আপনি যে রক্ত দিয়েছিলেন তার আগে আপনার হিমোগ্লোবিন কত ছিল সেটা তো আমরা বলতে মানে জানি না আর কি। তো অনেক সময় এরকম হতে পারে, হয়তো আপনার হিমোগ্লোবিনটা আগে থেকেই কম ছিল, ব্লাড ডোনেশনের পরে হয়তো একটু হিমোগ্লোবিন কমেছে, তার থেকে এরকম হতে পারে, সেটা বলা মুশকিল। ব্লাড প্রেশারের কিছু অনেক সময় সমস্যা হয়, তবে ব্লাড দেওয়ার 3 সপ্তাহ পরে এই জাতীয় সমস্যা হওয়ার সম্ভাবনা কম, কারণ যেটাকু কমে যায়, কারণ ব্লাড দিলে খুবই কম হিমোগ্লোবিন ড্রপ করে, সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই মোস্ট অফ দ্য টাইম সেটা রিপ্লেনিশড হয়ে যায়। আপনার অন্য কোনো সমস্যা থাকতে কোনো পারে, কথাই হয়নি আমাদের গোটা আলোচনায়। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা খুব পার্ট গুরুত্বপূর্ণ। থ্রম্বোলাইসিস নিয়ে যদি কিছু বলেন, কারণ খুব বাড়ে এই থ্রম্বোলাইসিসের সমস্যা। অ্যাকচুয়ালি থ্রম্বোলাইসিসটা সমস্যা না, থ্রম্বোলাইসিস বিষয়টা হচ্ছে একটি চিকিৎসার পদ্ধতি। আমাদের দেশে বা আমাদের রাজ্যেও সমস্ত জায়গায় যে সব মানুষের পক্ষে হার্ট অ্যাটাক হলে তক্ষুনি অ্যাঞ্জিওপ্লাস্টি হয় এরকম সেন্টারে যাওয়া সম্ভব সেরকমটা নয়, কারণ পরিকাঠামোই নেই। তাও এখনকার দিনে অনেক পেরিফেরাল জায়গাতেও কিন্তু মানে অনেক হার্টের সেট আপ তৈরি হয়েছে যেখানে ইমিডিয়েট প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই সেটা অ্যাক্সেসের মধ্যে থাকে না। তো তাদের ক্ষেত্রে একটি বিশেষ রকমের হার্ট অ্যাটাক, যেটাকে আমি স্টেমি বলি, মানে হার্ট অ্যাটাকের অনেক ভ্যারাইটি হয়, তার মধ্যে সব থেকে ভয়ের ভ্যারাইটিটা হচ্ছে স্টেমি। সেখানে ইসিজিতে কিছু বিশেষ রকমের চেঞ্জেস থাকে যেটা থেকে আমরা সেই রোগ নির্ণয় করি। তো এই স্টেমি সিচুয়েশনে যদি আমরা বুঝতে পারি যে রোগী খুব তাড়াতাড়ি এমন জায়গায় পৌঁছাতে পারবেন না যেখানে তার তৎক্ষণাৎ অ্যাঞ্জিওপ্লাস্টি সম্ভব, তখন আমরা রোগীর থ্রম্বোলিসিস করি, যে স্ট্রেপ্টোকাইনেজ আগে দেওয়া হতো, এখনকার দিনে আমরা বেশিরভাগ ক্ষেত্রে টিনেকটেপ্লেস বলে একটা ইঞ্জেকশন আছে সেটা প্রয়োগ করি, দিয়ে আমরা ব্লকটাকে পুরোটা নির্মূল করতে পারি না, কিন্তু এই যে আমি বললাম যে আগের থেকে হয়তো ব্লক ছিল, তার সাথে ব্লাডটা তার উপরে ক্লট করে গিয়ে পুরো ধমনীটা ব্লক হয়ে গেল। তো সেই ক্লটটা যেটা হয়েছে সেটা কিন্তু শুরুর দিকে থ্রম্বোলিসিস ওষুধ প্রয়োগ করে ওটাকে গলিয়ে দেওয়া যায়। গলিয়ে দিলে কি হলো যে কিছুটা আপাতভাবে রক্ত সঞ্চালন বাড়লো। এটা যে খুব গ্যারান্টেড প্রসিডিওর সবসময় যে কার্যকরী হবেই তা নয়, কিন্তু রুগীকে বহু ক্ষেত্রে কিন্তু এটা মাংসপেশিটাকে জীবিত রাখে, কারণ রক্ত সঞ্চালনটাকে কিছুটা হলেও সেটা মেনটেন করে। তারপরে পেশেন্টের অ্যাঞ্জিওগ্রাফি হলো সময় নিয়ে, এবং তার ব্লক যদি অনেকটা থেকে থাকে তখন অ্যাঞ্জিওপ্লাস্টি করা হলো। হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে পেসমেকার কতটা কাজ করে? হার্ট ফেলিওরের ক্ষেত্রে পেসমেকার বিষয়টা ডিরেক্টলি সম্পর্কিত নয়। পেসমেকার বিষয়টার যে ব্লক সেটা হচ্ছে হার্টের নার্ভের ব্লক, আর আমরা এতক্ষণ হার্ট অ্যাটাকের যে ব্লকটা বলছি সেটা হচ্ছে হার্টের ধমনীর ব্লক। অনেকটা জলের পাইপের ব্লকের সাথে আমরা তুলনা করতে পারি এই হার্ট অ্যাটাক জাতীয় যে হার্ট ব্লকটা, যেটাতে স্টেন্ড বাইপাস হচ্ছে, আর কারেন্টের তার সাথে আমরা তুলনা করতে পারি যেটার সাথে পেসমেকার বিষয়টা লিঙ্কড। তো এই কারেন্টের তারের সমস্যা থাকলে তখন আমরা পেসমেকার রেকমেন্ড করি। হার্ট ফেলিয়ারে কিছু কিছু ক্ষেত্রে আমরা পেসমেকার জাতীয় কিছু কিছু ডিভাইসের গুরুত্ব আছে, যেমন সাডেন কার্ডিয়াক ডেথে হার্ট ফেলিওরে পেশেন্ট মারা যেতে পারেন, তার জন্য আমরা শক দেওয়ার পেসমেকারের মতন এআইসিডি যন্ত্র বলে আইসিডি যন্ত্র বসাই, সেটা মানুষের সাডেন কার্ডিয়াক ডেথ থেকে মানুষকে বাঁচায়। আরেকটি হচ্ছে অনেক সময় কিছু কিছু হার্ট ফেলিওরের রুগী থাকে যাদেরকে আমরা প্রচুর ওষুধ দিয়েও হার্ট ফেলিওরটা ঠিক করতে পারি না, তখন আমরা সিআরটি বলে এক ধরনের যন্ত্র বসাই, যেটা পেসমেকারে সাধারণভাবে যেমন একটা বা দুটো তার থাকে, সিআরটি যন্ত্রে 3টে তার থাকে, সেটা দিয়ে হার্টের পুরো কারেন্টটাকে আমরা ক্যাপচার করে হার্টের পাম্পিং পাওয়ার বাড়ানোর
চেষ্টা করতে পারি, যেটা 50-70% ক্ষেত্রে কিন্তু কার্যকরী। হার্ট ফেলিওর যেহেতু আলোচনায় এলো, এক্ষেত্রে একটি জিনিস বলবো যে হার্ট ফেলিওর এবং তার সাথে হার্টের এই নার্ভের ব্লক, পেসমেকার, হার্ট অ্যাটাক থেকেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হার্টের নার্ভের ব্লক হতে পারে। যে পেশেন্টের হার্ট অ্যাটাক হলো, তার সাথে তার পালসের গতিটাও দেখা গেল যে একদম 20-30 এরকম হয়ে গেছে। তার কারণ যে হার্টের ধমনীগুলো হার্টের এই কারেন্টের তারগুলোকে বা নার্ভগুলোকেও রক্ত দেয়, তারাও কোনো কোনো সময় হচ্ছে হার্ট অ্যাটাকে বিপর্যস্ত হয়, ওই তখন হার্ট ব্লকও, এই নার্ভের ব্লক এবং ধমনীর ব্লক একসাথে হয়। এক্ষেত্রে যে সবসময় পেসমেকার লাগে তেমনটা নয়, বেশিরভাগ ক্ষেত্রেই বরং রক্ত সঞ্চালনটাকে নর্মালাইজ করার পরে, মানে এনজিওপ্লাস্টি বা এই জাতীয় প্রসিডিওরগুলোর মাধ্যমে রক্ত সঞ্চালন ঠিক করার পরে এই ব্লক নিজের থেকে কেটে যায়। তবে কোনো কোনো ক্ষেত্রে এই ব্লক যদি থেকে যায় তখন পেসমেকার লাগে। আগে বলা হতো যে 2 সপ্তাহের বেশি যদি এই ব্লক থেকে যায়, না কমে, তখন পেসমেকার বসানো। কিছু কিছু আধুনিক গাইডলাইনে বলা হয় যে অতদিন অপেক্ষা করলে অনেক সময় পেশেন্টের হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, তাই 5 দিন পরেও যদি দেখো যে খুব সিভিয়ার কাইন্ড অফ ব্লক থেকে যাচ্ছে, তাহলে পেসমেকারের কথা ভাবতে হবে। ইরেগুলার হার্টবিটস, এটা কি কখনো হার্ট অ্যাটাকের কারণ হতে পারে? না, সরাসরি নয়। ইরেগুলার হার্টবিটস থেকে কার্ডিয়াক অ্যারেস্ট অনেক সময় হওয়ার চান্স থাকে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ড্রপ বিট বা ইরেগুলার হার্টবিট কিন্তু সমস্যা নয়। তবে অনেক সময় কিছু কিছু ইরেগুলার হার্টবিট, যেমন এট্রিয়াল ফিব্রিলেশন বলে একটা সমস্যা আছে, তার থেকে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। একজন লাস্ট লিসনার আমরা শুনে নেব। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা বলুন। শ্যামনগর হাসিয়া দাসপাড়া থেকে ভীম প্রামাণিক বলছি। নমস্কার। হ্যাঁ, বলছি যে আমার বয়স 60 বছর। হুম। আমি 3 থেকে 4 মাস দেখছি মাঝে মধ্যে বুকে ডান সাইডে সামান্য ব্যথা অনুভব হয়। আমার প্রশ্ন, এতে থেকে কি কোনো ভয়ের কারণ আছে? বেশ, যদি আপনার এই ব্যথাটা কাজকর্ম করতে গেলে বা হাঁটাচলা বা সিঁড়ি ভাঙতে গেলে হচ্ছে, দাঁড়িয়ে গেলে কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ব্যথাটা হার্টের থেকে হওয়ার সম্ভাবনা আছে। তাকে গুরুত্ব দেওয়ার দরকার আছে, একজন ডাক্তারবাবুর সাথে এই বিষয়টা কনসাল্ট করার দরকার আছে। বেশ, হাতের সময় খুব কম আমাদের, আর মাত্র 3 মিনিট। খুব ছোট ছোট কয়েকটা বেসিক প্রশ্ন জিজ্ঞেস করব। একটা বয়সের পর মাছ, চিকেন না মাটন হার্টের বন্ধুকে? মাছ। তেলের কথা আপনি আগেই বলেছেন, রোজ 1 চামচ ঘি ওবেসিটির জন্য ভালো বলা হয়, কিন্তু তার সঙ্গে তেলের ব্যালেন্সটাও করা প্রয়োজন। হার্টেরও কি ঘি বন্ধু? এটা নিয়ে দ্বিমত আছে। ঘি কিন্তু খুব পিওর ঘি হার্টের যে খুব ক্ষতি করে সেরকমটা নয়, কারণ আমরা দেখেছি যে নর্থ ইন্ডিয়ান পার্টে প্রচুর মানুষ ঘি খান নিয়মিত, তার মানে যে তাদের সবার হার্ট অ্যাটাক হচ্ছে সেরকমটা নয়। কিন্তু অনেক সময় ঘিয়ের কিছু অশুদ্ধি থাকে যেগুলো হার্টের সমস্যার সম্ভাবনা বাড়ায়। ডিমের কুসুম খাবো না কোলেস্ট্রলের জন্য? খুব কন্ট্রোভার্সিয়াল বিষয়। সমস্যাটা হচ্ছে 30% পপুলেশনের ক্ষেত্রে ডিমের কুসুম কোলেস্ট্রল বাড়ানোর সম্ভাবনা থাকে। এবার আগের থেকে বোঝার উপায় নেই যে ডিমের কুসুম খেলে তার কোলেস্ট্রল বাড়বে কি বাড়বে না। ফলে সাধারণ ক্ষেত্রে ডিমের কুসুম খাওয়া বারণ একদমই নয়। একজন স্বাভাবিক সুস্থ মানুষ নিয়মিত ডিমের কুসুম অবশ্যই খাবেন, কারণ তাতে কিছু বেশ ফ্যাট সলিউবল ভিটামিনসও আছে, শরীরের জন্য কার্যকরী। কিন্তু যদি কারোর কোলেস্ট্রলের সমস্যা থেকে থাকে, যদি হার্টের সমস্যা থেকে থাকে, তাতে কিন্তু অনেক ক্ষেত্রে ডিমের কুসুমটা অ্যাভয়েড করা বুদ্ধিমানের কাজ, কারণ 30%-এর মধ্যে তিনি পড়ছেন কিনা আমরা জানি না। বেশ, আমাদের সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। প্রথমে ডাক্তারবাবুকে অবশ্যই ধন্যবাদ দেব, এবং আমাদের লিসনার যারা আমাদের সঙ্গে ছিলেন রেডিওতে বা ফেসবুকে, এবং তাদের যত সব প্রশ্ন এসেছে, আমরা চেষ্টা করেছি সবটা ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে। তবে কিছু অপ্রাসঙ্গিক প্রশ্ন অবশ্যই আমরা এড়িয়ে গেছি, স্বাভাবিকভাবেই, যেহেতু বিষয় একেবারেই স্পেসিফিক্যালি হার্ট অ্যাটাক, সেই জন্য ডাক্তারবাবুর কাছে আমরা সেই প্রশ্নগুলোই তুলে ধরেছি। যারা ভাবছেন উত্তর পেলেন না, তাদের বলবো আপনারা প্রাসঙ্গিক প্রশ্ন রাখুন। 10:59 হয়ে 5 সেকেন্ড। ডক্টর মৈনাক মুখোপাধ্যায়, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। অজস্র প্রশ্ন একেবারে ঝড়ের গতিতে আমরা ফেস করেছি আজকে, এবং ডাক্তারবাবু প্রত্যেকটা প্রশ্নের খুব যত্ন নিয়ে উত্তর দিলেন। আপনাকে ডাক্তারবাবু অসংখ্য ধন্যবাদ এই এত রাত পর্যন্ত আমাদের স্টুডিওতে থেকে আমাদের অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য। ধন্যবাদ।